আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, বিসেফ ফাউন্ডেশনের নিয়মিত লাইভ টক শো থেকে আমি আতাউর রহমান মিটন আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আপনাদের সকলের জন্য মঙ্গল কামনা করছি। আমরা এই দেশে এখন শৈত্যপ্রবাহ চলছে, অনেক জায়গাতেই প্রচন্ড শীত। আমি নিজেও ঢাকার বাইরে ছিলাম গত সপ্তাহে এবং দেখেছি যে ঢাকার বাইরে আসলে অনেক ঠান্ডা। ঢাকাতে সেই তুলনায় একটু কম ঠান্ডা হলেও একেবারেই কম নয়। তো এই শীতে একদিকে করোনা, তার মধ্যে শৈত্যপ্রবাহ, সবটা মিলিয়ে আমরা একটা কঠিন সময় পার করছি। তারপরেও আল্লাহর রহমত যে আমাদের এখানে আহ ইউরোপ বা আমেরিকার মতো করে যদি আমরা তুলনা করি তাহলে দেখা যাবে যে আমাদের এখানে করোনায় মৃত্যুর সংখ্যা বা করোনা সংক্রমণের সংখ্যা অতটা বেশি নয়। নিশ্চয়ই যা আছে সেটাও কাম্য নয়, কিন্তু যদি আমরা প্রপোর্শনেটলি তুলনা করি যে গত 8 মাসের মধ্যে গণমাধ্যম বলছে যে আমাদের মৃত্যুর হার গত 8 মাসের মধ্যে সর্বনিম্ন ছিল এবং এটা নিম্নমুখী। তারপরেও আমাদের কাছে আশাবাদ আছে যে আমাদের টিকা চলে আসবে এই মাসের শেষেই, হয়তো ফেব্রুয়ারি থেকে টিকা দেওয়া শুরু হবে। যদিও টিকা কূটনীতি একটা বিষয়, আলোচ্য বিষয় হিসেবে চলে এসছে। সেই টিকা কে পাবে, কি হবে না হবে, যাই হোক সেগুলো ভিন্ন প্রসঙ্গ। তো আজকে আমরা অন্য একটা জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে বিসেফ ফাউন্ডেশন একটা নাগরিক সংগঠন। নাগরিক সংগঠন হিসেবে আমরা নাগরিকের পক্ষে, দেশের মানুষের পক্ষে, বিশেষত কৃষির কল্যাণে এবং কৃষকের কল্যাণে, কৃষি সংশ্লিষ্ট খাতের কল্যাণে যে সকল বিষয় গুরুত্বপূর্ণ বলে আমাদের কাছে মনে হয়, আমরা সেগুলো নিয়ে আলোচনা করি, সকলের মতামত গ্রহণের চেষ্টা করি এবং আমাদের সেই মতামতের কোনো নির্যাস যদি আমরা বের করে আনতে পারি, সেটা আমরা নীতি নীতি নির্ধারণী মহলে আমরা সেটা সেটা আমরা তুলে ধরার চেষ্টা করি, যাতে করে একটা পলিসি ফরমেশনে সেটা সহায়তা করে। তো আমরা একটি নিউজ পেপারের একটা প্রতিবেদনকে সামনে রেখে আজকে কথাটা বলছি। সেটা হচ্ছে সম্প্রতি আমাদের দেশের একটি জাতীয় দৈনিকে একটি গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশিত হয়েছে। সেখানে বলা হচ্ছে যে কৃষকদের মধ্যে ক্যান্সারের প্রকোপ বাড়ছে। আমরা সেই সেই বিস্তার রিপোর্টের আলোকে আমরা আমাদের শিরোনাম আজকে ঠিক করেছি, কৃষকের মধ্যে ক্যান্সার বাড়ছে, উপায় কি? বাড়ছে তো এটা একটা ফ্যাক্ট, কিন্তু উপায়টা কি? সেই পরিত্রাণের উপায়গুলো কি, কেন বাড়ছে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিশেষজ্ঞদের কথা শুনবো। আমাদের সঙ্গে ইতিমধ্যেই বেশ কয়েকজন যুক্ত হয়েছেন, আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি আমার পক্ষ থেকে। আমাদের কাছে সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন দক্ষিণ সুদান থেকে, সাউথ সুদান থেকে যুক্ত হয়েছেন আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, বাংলাদেশের একজন অন্যতম কৃষিবিদ, শীর্ষ কৃষিবিদ ডক্টর মাহমুদুল ইসলাম সেলিম। কৃষি অঙ্গনের মানুষরা তারা সবাই ডক্টর মাহমুদুল ইসলাম সেলিমকে চেনেন, জানেন। তিনি বাংলাদেশে এফএওর সঙ্গে কাজ করেছেন, এখনো আন্তর্জাতিক সংস্থার হয়ে তিনি সাউথ সুদানের উপদেষ্টা হিসেবে কাজ করছেন, সাউথ সুদান সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করছেন। তিনি একজন দুর্যোগ মোকাবেলা বিশেষজ্ঞ বলা চলে, রিলিফ অ্যান্ড ডিজাস্টার এক্সপার্ট, এবং তিনি তো কৃষিবিদ বটেই। আমাদের সঙ্গে যুক্ত আছেন ডক্টর হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন। ডক্টর হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন, একটি বিভাগের বিভাগীয় প্রধান। আমরা রাস্কিন ভাইকে চিনি একজন ক্যান্সার যোদ্ধা হিসেবে। বাংলাদেশে কমিউনিটি ক্যান্সার বা কমিউনিটিকে সম্পৃক্ত করে ক্যান্সারের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার যে একটা লড়াই শুরু হয়েছে, সেই লড়াইয়ের পুরোধা ব্যক্তিত্ব, অন্যতম সংগঠক হচ্ছেন ডক্টর হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন। ইনফ্যাক্ট আজকে আমরা যে রিপোর্টটা নিয়ে কথা বলবো সেটি তার ইনস্টিটিউট থেকেই প্রাপ্ত যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানের ভিত্তিতে এই রিপোর্টটি আমরা ওই রিপোর্টটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমি ডক্টর হাবিবুল্লাহ তালুকদার রাস্কিনকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ রাস্কিন ভাই, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডক্টর আব্দুল লতিফ মন্ডল। ডক্টর আব্দুল লতিফ মন্ডল একজন বর্ষিয়ান কৃষিবিদ এবং তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমি ডক্টর আব্দুল লতিফ মন্ডলকেও স্বাগত জানাচ্ছি এবং আমাদের সঙ্গে ইতোমধ্যে যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন, আমাদের অভিভাবক, বিসেফ ফাউন্ডেশনের সভাপতি। তিনি কানাডা থেকে প্রতিদিনের মতো আজকেও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা আশা করছি আমাদের সঙ্গে আরো দুই একজন বন্ধু যুক্ত হবেন আলোচনা চলাকালীন সময়ে। তাদের মধ্যে আমি ডক্টর অপূর্ব পণ্ডিতকে আশা করছি, তিনি একজন চিকিৎসক। তিনিও হয়তো এই পার্সপেক্টিভে কথা বলবেন। সাহেবুল্লাহ তালুকদার রাস্কিন তো আছেনই। আমরা আশা করছি আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন পরিবেশ আন্দোলনের অন্যতম সহযোদ্ধা মহিদুল হক খান, আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন গণমাধ্যম কর্মী ডিবিসি নিউজের এডিটর প্রণব সাহা। তারা হয়তো
কিছুক্ষণের জন্য আসবেন। সকল অতিথি হয়তো পুরো সময় থাকতে পারবেন না। দর্শক মণ্ডলী, আপনারা থাকবেন আমাদের সঙ্গে। আমরা এই আলোচনাটা এগিয়ে নিয়ে যেতে চাই, কারণ আমাদের কাছে এটা অবশ্যই জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের কৃষকের মধ্যে যদি ক্যান্সারের প্রকোপ বাড়ে, তাহলে বুঝতে হবে যে এই কৃষি পণ্যের আমরা যারা ভোক্তা, আমরাও নিশ্চয়ই নিরাপদে নেই। এবং এবং বিসেফ ফাউন্ডেশন নিরাপদ খাদ্যের জন্য লড়াই করছে তার জন্মলগ্ন থেকেই। আমরা সেই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনাদের সহযোগিতা সবসময় আমরা পাচ্ছি এবং আমরা পাবো বলে আশা করি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমি অতিথিদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং তার আগে স্যার আপনার অনুমতি নিয়ে আমি শুরু করছি আলোচনাটা। আমি প্রথমে আপনাদেরকে একটু রিপোর্টটি সম্পর্কে, যে রিপোর্টটির রেফারেন্স আমরা দিচ্ছি, এটি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে, দৈনিক বণিক বার্তায়। সেই রিপোর্টে বলা হচ্ছে, আমি গুরুত্বপূর্ণ অংশটি বলছি। দেশের একমাত্র বিশেষায়িত সরকারি ক্যান্সার চিকিৎসা প্রতিষ্ঠান জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালটির ক্যান্সার এপিডেমিওলজি বিভাগের সম্প্রতি প্রকাশিত ক্যান্সার রেজিস্ট্রি রিপোর্ট 2015 থেকে 2017, এই প্রতিবেদনের পরিসংখ্যান বলছে প্রতি বছর হাসপাতালটিতে যত রোগী ক্যান্সার আক্রান্ত হিসেবে শনাক্ত হচ্ছেন, তাদের মধ্যে, দর্শক মণ্ডলী খেয়াল রাখবেন, তাদের মধ্যে প্রায় 1/3 কৃষক। এছাড়াও শনাক্তকৃতদের মধ্যে কৃষকের হার এখন উত্তরোত্তর বেড়ে চলেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী 2015 সালে হাসপাতালটিতে ক্যান্সার আক্রান্ত হিসেবে শনাক্ত হয় 10,310 জন। তাদের মধ্যে 30.2% ছিলেন কৃষক। 2016 সালে শনাক্তকৃত 1015 জনের মধ্যে কৃষক ছিলেন 33.1%। 2017 সালে 14,044 জন ক্যান্সার আক্রান্ত হিসেবে শনাক্ত হয় এবং তাদের মধ্যে 34.3% ছিলেন কৃষক। তাহলে আপনি দেখছেন যে 10,000 জনের মধ্যে যদি 30%, 11,000 জনের মধ্যে 33% এবং 14,000, প্রায় 14,500 জনের মধ্যে 34%। এই যে একটা সংখ্যা, এটা বেড়েই চলেছে এবং বেশ বেশ বড় সংখ্যায় বাড়ছে, 30 থেকে 33। এই যে সংখ্যা বাড়ছে, আমাদের প্রশ্ন হলো উপায় কি? আমাদের শিরোনাম আজকে আমরা ঠিক করেছি, কৃষকদের মধ্যে ক্যান্সার বাড়ছে, উপায় কি? আমরা আমাদের অতিথিদের কথা আজকে শুনবো এই প্রসঙ্গে। আমি প্রথমেই ডক্টর হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন সাহেবের কাছে একটু শুনতে চাইবো, যেহেতু আপনার ইনস্টিটিউট থেকে এই রিপোর্টটি প্রকাশিত হয়েছে, সম্ভবত আপনিও এর সঙ্গে জড়িত ছিলেন আমি যতটুকু শুনেছি। আপনি যদি আমাদেরকে একটু বিস্তারিত বলেন এবং আসলে বাস্তবতাটা কি, এই বাস্তবতাটা যদি আপনি একটু আমাদের সামনে তুলে ধরেন, জাতিকে যদি আপনি জানান কি হচ্ছে আসলে। ডক্টর হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন। ধন্যবাদ মিটন ভাই আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমি, শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে না? আচ্ছা। জি তো জি, শোনা যাচ্ছে। আমি আসলে আগে খেয়াল করতে পারিনি, অন্য একটা বিষয় নিয়ে খুব ঝামেলার মধ্যে ছিলাম। একটু আগে আমি আপনার কাছ থেকে জানতে পারলাম যে আজকের আলোচনার বিষয়টা এইটা। এবং আপনি যেটা বলছেন যে একটা সেকেন্ড, একটু মনে হয় আমার একটু সমস্যা হচ্ছে, একটুখানি পপি আমরা আপনাকে দেখতে পাচ্ছি ক্লিয়ারলি। না ওই জন্য না, মানে ও কানেকশন পাচ্ছে না। মানে আমার ল্যাপটপের চার্জ শেষ হয়ে গেছে এবং কানেকশন পাচ্ছে না। আচ্ছা, সেই জন্য আর কি। ওকে, তো আমি একটু বলি, আপনি যেটা বলছেন এই 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 প্রতিবেদনটি আর কি, যে রিপোর্টটিটা আমার হাতে আর কি, যেটা আমার হাতে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, আমার হাতে এখন যেটা, এটা সেই প্রতিবেদন। এবং এটা শুধু মানে আমি একটু ওই ভালোভাবে জড়িত, মানে আমি এই বিভাগের প্রধান এবং আমি এখানে এই বিভাগে জয়েন করার পরেই ক্যান্সার রেজিস্ট্রি প্রথম চালু হয় বাংলাদেশে 2005 সাল থেকে। আমি সেটা এই পরবর্তীতে প্রথমে এই বিভাগে আমি একাই ছিলাম, এখন আরো কয়েকজন সহযোগী পেয়েছি। তো আমি খুব আগে একটু ডিফেন্ড করি যে এই যে ক্যান্সার রেজিস্ট্রি, এটা ঠিক যে এর যে মাত্রা বা এর যে মানটা নিয়ে যতটা আমাদের এতদিনে এই 5 সালের পর থেকে যতটুকু যাওয়ার কথা ছিল, আমরা সেই পর্যায়ে এখনো যেতে পারিনি। এখানে আমাদের মধ্যে আছে যে ক্যান্সারের যে রোগীগুলো আমাদের আউটডোরে আসে,
আসার পরে আপনি দেখবেন এই 3 বছরে ৭৬,০০০ রোগী আসছে আমাদের আউটডোরে, কিন্তু তাদের ভিতর থেকে যাদের ডায়াগনোসিসটা কনফার্ম ছিল অথবা প্রভিশনাল বা প্রাথমিক ডায়াগনোসিস হিসেবে ক্যান্সার ছিল এরকম ৩৫,৫০০ মতো, তাদেরকে নিয়েই আমরা এই অ্যানালাইসিসটা করেছি এই প্রথমত। এবং আমি এখনো বলবো না যে আমাদের এই এই গবেষণার মান বা এটার যে কি বলবো পরিধি খুব বেশি আমরা নিতে পেরেছি খুব ভালো জায়গায়। তারপরে যেহেতু নাই বাংলাদেশে, এটাই আমাদের একমাত্র ক্যান্সার নিবন্ধন, সেই কারণে এখানকার রিপোর্টটা। প্রথমে আমি একটু বলি, আমরা এখানে কিন্তু সোশিও ডেমোগ্রাফিক কিছু ভ্যারিয়েবল এবং ডায়াগনোসিস পর্যন্ত, ডায়াগনোসিসের কিছু টাইপ পর্যন্ত, এই পর্যন্তই কিন্তু এখানে আছে। এই বছর থেকে আমরা এর সাথে আমাদের এখানে আসার পরে কি চিকিৎসা পেলেন রোগীরা এবং তারা ঠিকমতো চিকিৎসা নিলেন কিনা, তার কি রেজাল্ট হলো, ফলো আপ, এইটা এই বছর থেকে যুক্ত হচ্ছে আর কি। নানান কারণে আমরা এতদিন পারি নাই। তো আমরা এই রিপোর্টটা যেদিন আমরা পাবলিশ করলাম, আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি মহোদয় ছিলেন অনলাইনে, আমি ছিলাম, আমাদের পরিচালক মহোদয় ছিলেন। তখন আমাদের মূল ফোকাসটা ছিল যে বেশ কিছুদিন বিরতির পরে আমাদের 14 সালের পরে এতদিনে 15, 16, 17, 3 বছরের রিপোর্টটা বেরোচ্ছে। টোটাল নাম্বার অফ পেশেন্ট, সেখানে মেল ফিমেল রেশিও, তারপরে আমাদের টপ 10 ক্যান্সার, নারী পুরুষ, পুরুষ নারী, মানে আমাদের কিন্তু সব পত্র পত্রিকার রিপোর্টার ফোকাসটা ছিল এই দিকে। আমি হঠাৎ করেই খেয়াল করলাম যে বণিক বার্তা থেকে ওনারা আবার আমার সাথে কয়েকবার যোগাযোগ করলেন, স্যার আমরা একটু এই পেশাগত ব্যাপারটা নিয়ে একটু করতে চাই। তো ভালো। তো সেখান থেকে মানে আমি আগে আবারও বলি যে আমরা যখন রিপোর্টটা পাবলিশ করি তখন এই জিনিসটা আমাদের চোখে পড়লেও আমরা অতটা গুরুত্ব দিই, কিন্তু যখন বণিক বার্তায় আবার যখন ওরা এটাকে ফোকাস করলো তখন আমরা দেখলাম যে আসলেই তো এটাও তো একটা চিন্তার বিষয় যে প্রতি বছর প্রতিনিয়ত পার্সেন্টেজটা বাড়ছে। সংখ্যায় বাড়লে অন্য কথা ছিল যে রোগীর সংখ্যাও বাড়ছে, কিন্তু পার্সেন্টেজে বাড়ছে কৃষকের সংখ্যা। এটাই আপনাদের খুব ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই বিষয়টা নিয়েছেন এবং আপনারা এখানে কৃষি বিজ্ঞানীরা আছেন, আপনারাই মূলত এটার উপর আলোচনা করবে। আমি শুধু এই রিপোর্টের সাথে জড়িত ছিলাম বলে এইটুকু বলছি। বাট আমাদের কতগুলো জিনিস আছে এখানে। একটা হলো মানে লো সোশিও ইকোনমিক কন্ডিশনের মানুষরা কিছু কিছু পার্টিকুলার ক্যান্সারে বেশি আক্রান্ত হয়। যেমন নারীদের মধ্যে জরায়ু মুখের ক্যান্সারটা তাদের মধ্যে বেশি, ব্রেস্ট ক্যান্সারটা তুলনামূলকভাবে একটু অবস্থাপন্ন নারীদের মধ্যে বেশি দেখা যায়। আবার জরায়ু মুখের ক্যান্সার, যেটা দ্বিতীয় প্রধান ক্যান্সার আমাদের নারীদের মধ্যে, সেটা কিন্তু আবার একটু নিম্ন আর্থসামাজিক পরিবেশ বা কিছুটা শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড বা শহরের হলে একটু স্লাম এরিয়া, তারাই বেশি আক্রান্ত হচ্ছে। এটা একটা দিক যে আর্থসামাজিক অবস্থার সাথে ওভারঅল অন্যান্য আরো কিছু ক্যান্সারের সাথে সম্পর্কটা আছে। দ্বিতীয়ত যে আমাদের যে কৃষকরা যে মাটিতে যেভাবে কাজ করছে, এই বিষয়ে আমি বলবো না, কারণ আমার থেকে আপনারাই আরো আমার ধারণা ক্লু আসবে, আমি শুনতে থাকবো যে কৃষকদের মধ্যে এটা এই যে বাড়ার যে পিছনে কারণটা, এটা আপনাদের মতামত শুনি, তারপরে হয়তো বা আমি আবার আমার নিজস্ব কিছু চিন্তা থাকলে সেটা আবার বলবো। মিঠুন ভাই আবার ধন্যবাদ, এরকম একটা বিষয়কে আপনি নিয়ে আসবেন, আমি চমৎকৃত। আমি ভাবতেও পারিনি যে আমাদের একটা রিপোর্টে এই বিষয়টা নিয়ে আপনারা আলোচনা করতে পারেন। আমার মনে হয় পরবর্তীতে আমি যদি আবার একটু আসতে পারি। এখন একটু থ্যাংক ইউ রাসকিন ভাই আপনার মতামতের জন্য, এবং আমি জেনে আনন্দিত হচ্ছি যে আপনি যেই বিভাগের এই রিপোর্টটি যে বিভাগ প্রস্তাব, সেই বিভাগের আপনি বিভাগীয় প্রধান, এবং এখানে আগে এরকম ক্যান্সার রেজিস্ট্রির কোনো পদ্ধতি ছিল না, আপনি এটা চালু করেছেন, আপনি জাতির জন্য একটা বড় উপকার করেছেন। কেননা আমরা দীর্ঘদিন ধরে আমরা তথ্য উপাত্তহীন ভাবে বলে আসছিলাম যে কৃষিতে যেভাবে মাত্রাতিরিক্ত রাসায়নিক ব্যবহার করা হচ্ছে, সার এবং কীটনাশক, সেটার যে নেগেটিভ ইফেক্ট হতে পারে, সেটা কিন্তু আমাদেরকে ডেটা দিয়ে বলা, এভিডেন্স বেসড কথা বলার কোনো তথ্য আমাদের হাতে ছিল না। আপনাদের এই রিপোর্টটি এখন আমাদেরকে বলে দিচ্ছে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমাদের কৃষকরা তারা দারুণ ঝুঁকির মধ্যে রয়েছে। আপনি বলছেন যে আমরা কৃষিবিদদের কাছে শুনি যে কেন কৃষকদের মধ্যে ক্যান্সার ঝুঁকিটা বাড়ছে। তো আমরা প্রথমেই একটু শুনতে চাইবো, বিশেষজ্ঞদের কাছে যাবার আগে আমি কৃষিবিদ আব্দুল লতিফ মন্ডল, তার কাছে একটু শুনতে চাইবো, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এডিজি ছিলেন। আপনার কি মনে হয় কেন কৃষকদের মধ্যে
এই ক্যান্সার সংক্রমণ বাড়ছে? আপনি যদি সংক্ষেপে একটু আপনার ধারণাটা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার মুখটা একটু উপরের দিকে নেবেন, আপনার ল্যাপটপের স্ক্রিনটা একটু করে নেবেন। প্রথমে আমি আমার নামটা সংশোধন করি নেই, আব্দুল লতিফ মন্ডল নয়, মন্ডল। সরি, আপনার নামে মন্ডল নাই স্যার, রাইট। আমি কোথায় পেলাম এটা জানি না। হ্যাঁ, আব্দুল লতিফ। আমাকে এই অনুষ্ঠানে আহ্বান করার জন্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, বিশেষ করে মিঠুন ভাইকে। আপনাকে স্বাগতম। জি, তো আমাকে যদি আগে ভাগে একটু জানানো হইতো তাহলে আমি একটু প্রিপারেশন নিয়ে আসলে ভালো হতো। যেহেতু হঠাৎ করে বলছে আমাকে ঘন্টাখানেক আগে, তো অনেকগুলা টেকনিক্যাল জিনিস, এগুলা যেহেতু আমি রিটায়ারমেন্টে গিয়েছি বেশ কয়েক বছর হয়ে গেল, তো মাঝখানে একটু গ্যাপ হয়ে গেছে, যার জন্য এই এগুলা তো মোস্ট টেকনিক্যাল জিনিস। শোনা যাচ্ছে না বলতে কথাটা? জি ভাইয়া, শোনা যাচ্ছে না? কম শোনা ভালো যাচ্ছে। শুনছি না। শোনা যাচ্ছে। আচ্ছা, আমি বলছিলাম যে আমাকে যদি আগে ভাগে জানানো হয়তো তাহলে একটু প্রিপারেশন নিয়ে আসলে ভালো হতো। আমি রিটায়ারমেন্টে গেছি বেশ কয়েক বছর হলো। বিশেষ করে ক্ষেত্রে আমাদের কৃষককে আপনারা সবাই জানেন যে শিক্ষিত বা তারা লেখাপড়া কি কীটনাশকের শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, আপনি বলুন। কীটনাশক ভাবে যেভাবে মানে আমাদের ভাইয়েরা ব্যাপকভাবে যেভাবে ব্যবহার করে, আমি যখন বিশেষ করে পেস্টিসাইড অ্যাডমিনিস্ট্রেশন এন্ড কোয়ালিটি কন্ট্রোলের ডেপুটি ডিরেক্টর ছিলাম বেশ কয়েক বছর, তখন ওই সময় দেখেছি যে মোর দেন 250 কোম্পানিজ তারা পেস্টিসাইড নিয়ে ডিল করতো এবং অনেকগুলো পেস্টিসাইড তারা রেজিস্ট্রেশন করছিল। এখন তো আমি কয়েক বছর হয়ে গেল রিটায়ারমেন্টের পরে, ইদানিং শুনি যে এখন পেস্টিসাইডের সংখ্যা অনেক বেশি এবং পেস্টিসাইড কোম্পানি আরো অনেক। পেস্টিসাইড এত বেশি যে কৃষকরা কোনটা দিবে কোনটা দিবে না, সেক্ষেত্রে তাদের কাছে এই কোম্পানির প্রতিনিধি যাচ্ছে, আর এক কোম্পানির প্রতিনিধি যাচ্ছে, মানে সেখানে খুব বার্গেনিং হচ্ছে এবং কৃষককে নানানভাবে উদ্বুদ্ধ করে সেই বিভিন্ন ধরনের কীটনাশক তাদেরকে দিয়ে ব্যবহার করাইতেছে, অথচ কৃষক জানে না যে কোনটার রেসিডুয়াল ইফেক্ট কতদিন থাকবে। একটা উদাহরণ দিলে বুঝবেন, চৌগাছা একটা থানা আছে, আমি একবার ট্যুরে গেছিলাম, সেই চৌগাছা হলো যশোরের একটা উপজেলা। সেখানে দেখি যে বেগুন, যেগুলা বেগুন আমরা বেগুনই তৈরি করি রমজান মাসে, লম্বা লম্বা বেগুন, সেই বেগুন তুলছে এবং ট্রাকে ভর্তি করছে এবং ট্রাকে তিরপাল দিয়ে ঢেকে দিয়ে ওটাকে ঢাকা বা চিটাং পাঠাবে। তো আমি যখন দেখলাম যে তিরপাল দিয়ে ঢাকার আগে স্প্রে করতেছে, তো স্প্রে করার পরে ওই বোতলটা মাঠের মধ্যে বেগুন খেতে ফেলাই দিল। আমি দৌড়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম যে ভাই একটু থামেন। তো বললাম যে ভাই আপনি কি ওষুধ দিলেন? অত কি আর জানি, কি ওষুধ দিলে সেটাও জানে না কৃষক, কি ওষুধ দিলে সেটাও জানে না। এবং আমি ওই মাঠের থেকে সেই বোতলটা সংগ্রহ করার চেষ্টা করলাম, কিন্তু পাওয়া গেল না। তো যাই হোক, তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি এই যে রেডিমেড মানে একটা ফুড আইটেম, এই বেগুনগুলো তো বাজারে যাবে, ঢাকায় যদি পাঠান আমরা কিনবো, তো আপনি কি ওষুধ দিলেন, এর রেস্ট পিরিয়ড কতদিন? আপনি কি জানেন যে এই ওষুধটা কতদিন এর রেস্ট পিরিয়ড, কয়দিন পরে এটা খাইলে মানুষের শরীরে ক্ষতি করবে না, আপনি কি জানেন? অত কি আমার জানার দরকার আছে? তাই আমি বললাম যে কেন আপনি এই সময় ওষুধ দিলেন? ওষুধ দিচ্ছি এই জন্য যে একটা মারাত্মক পোকা আছে যেটাকে বলা হয় ফ্রুট অ্যান্ড শুট বোরার। এই ফ্রুট অ্যান্ড শুট বোরার এইটা খুব মারাত্মক পোকা। এর ডিম যদি থাকে 2-3 দিন লাগবে ঢাকা পৌঁছতে, রাস্তায় নদী পার হইতে। এই 2-3 দিনের মধ্যে এই ডিম থেকে বাচ্চা বের হবে, কিড়া হবে, এই কিড়া ছিদ্র করে ভেতরে যাবে। এখন যখনই কিড়া ভেতরে পাওয়া যাবে বা ছিদ্র পাওয়া যাবে, ওই ক্রেতা ওটা কিনবে না, দামটা কমে যাবে। এই জন্যই আমি মনে করতেছি যে ওই ইয়েটা
ডিম এবং কীড়া এটাও যেন মরে যায়, এজন্য আমি স্প্রে করতেছি। তাই বললাম যে এই ওষুধটা যেটা আপনি দিলেন সেটা এখন 14 দিনের না 21 দিনের না তারও বেশি, মানে রেস্ট পিরিয়ডটা কত দিনের এটা তো আপনি জানেন না, আন্দাজি দিলেন। তো যারা কিনবে তারা তো ক্ষতিগ্রস্ত হবে, তারা তো মরবে। ওই কে মরে কে না মরুক আমার এটা বিষয় নয়। আমার বিষয় হলো আমার জিনিসটা যেন ফ্রেশ থাকে এবং আমি যেন দামটা পেয়ে যাই। এইভাবে সে উত্তর দিল। তো এই হলো আমাদের দেশে, কেউ কারোর জন্য চিন্তা করে না, সে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য চেষ্টা করে। আর একটা কথা হচ্ছে যে কৃষক যে ওষুধটা দিতেছে এই ওষুধগুলোর কিন্তু বিভিন্নমুখী খারাপ দিক আছে। কত ঔষধ আছে যেটা ক্যান্সার সৃষ্টি করে, কত ঔষধ আছে যেটা নাকি ব্রেইনকে ড্যামেজ করে, কত ঔষধ আচ্ছা, আছে যেটা ফিটাস বা ভ্রূণকে ড্যামেজ করে এইভাবে। আর এটা তো মানুষের বেলায়। আর জীবজন্তু পশু পাখি যেগুলো আছে সেগুলো তো সবাই আমরা জানি যে জীবজন্তু পশু পাখি ওই ঘাস খায়, ওই আইলে যদি কৃষক গরু চড়ায় আর সেই ঘাস খায়, আর ওই ঘাস থেকে গাভীর দুধ, সেই দুধ থেকে যদি এখন কীটনাশক ওষুধ তো অনেক রকমের আছে, একটা লংজিভিটিটা অনেক বেশি, যেটা বিশেষ করে ক্লোরেটেড হাইড্রোকার্বন যেটা হেপ্টাক্লোরোডেন ডায়ালডিন এই এই ধরনের ওষুধ যদি হয় যেটার নাকি লং পারসিস্টেন্ট, যেটা 30-35 বছর এটার আফটার ইফেক্ট থাকতে পারে। তো সেই 30-35 বছর যে আফটার ইফেক্ট যেটা হবে, এই ধরনের ওষুধ যদি ওই গাভী খায়, গাভীর দুধে যাবে, ওই দুধ যে খাবে তার মধ্যে যাবে, ওই দুধের যদি মা খায় মাতে যাবে, মার থেকে শিশুতে আসবে, হ্যাঁ মায়ের যে সন্তান হবে সেখানে যাবে। এইভাবে লং রেসিডুয়াল ইফেক্টটা আমাদেরকে ওই কৃষককে বহন করতে হবে, তথা কৃষক থেকে যে ফসল আসলো এই ফসল আমরা বাজারে কিনতেছি, আমরাও এফেক্টেড হচ্ছি। এইভাবে শুধু কৃষক না, যারা ভোক্তা তারাও এফেক্টেড হচ্ছে। তো এই জিনিসগুলো সম্পর্কে কৃষককে সচেতন করে তুলতে হবে, যে শুধু কৃষককে বললেই হবে না, যারা পেস্টিসাইড মানে কেনা বেচা করতেছে যে সমস্ত কোম্পানি, এদের তরফ থেকেও এরকম পাবলিসিটি থাকা দরকার, প্রচার প্রচারণা থাকা দরকার, সচেতন করতে হবে কৃষক ভাইকে, ভোক্তাকে, যাতে করে আমরা এই কীটনাশকের খারাপ দিক থেকে আমরা রেহাই পাই। এটা গেল মানুষ এবং জীবজন্তুর বেলায়। আবার যদি আমরা খেয়াল করি মাছের বেলায়, পানিতে যে সমস্ত কীটনাশক পানিতে যাচ্ছে, পানির সোর্স যেখানে পুকুরে যাচ্ছে, নদীতে যাচ্ছে, নালাতে যাচ্ছে, তারপরে আপনার অনেক জমি আছে যে জমিগুলো পানি অনেকদিন থাকে, ঠিক। সেখানে মাছ চাষ হয়, হ্যাঁ ফিশ কালচার লতিফ ইন সাহেব, রাইস। একটু আপনার পয়েন্টটা বোধহয় বুঝতে পেরেছি। আপনি যদি একটু অপেক্ষা করেন, আমরা পরে একটু আপনার কথা আবার শুনবো। ওকে, না আমরা থ্যাংক ইউ। যতটুকু আপনি বলেছেন তার মধ্যে থেকে যদি আমি এইভাবে জিনিসটা বটম লাইন টানি, যে আমাদের কোন কোন পেস্টিসাইড বা কোন কোন বিষ ব্যবহার করছি আমরা, যেগুলো প্রচলিত ভাষায় আমরা ওষুধ বলতেছি। আমি ওষুধ বলতে রাজি নই, আমি বিষই বলতে চাই, বিষকে বিষ বলাই ভালো। তো কিছু কিছু বিষ আমরা ব্যবহার করছি, যেই বিষগুলো অবশ্যই অবশ্যই ক্যান্সার সৃষ্টি করে। কিছু কিছু বিষ আপনি বললেন যেগুলো 30 থেকে 35 বছর পর্যন্ত তার রেসিডুয়াল এফেক্ট থাকতে পারে। এবং আপনি বললেন কিছু কিছু বিষ আছে যেটা মানে প্ল্যান্ট থেকে বা গাছ থেকে, উদ্ভিদ থেকে মানুষের খাবারে চলে আসতে পারে, খাবার থেকে মানুষের দুধে চলে আসতে পারে, এবং মানুষের মানে গাভীর দুধ থেকে মানুষের শরীরে আসতে পারে। ইভেন ইন্ডিয়াতে, পাঞ্জাবে কারো একজনের ইকো হচ্ছে, পাঞ্জাবে কিন্তু এরকম একটা গবেষণায় পাওয়া গিয়েছিল যে মায়ের বুকে, প্রসূতি মায়ের যে দুধ, সেই দুধের মধ্যে রাসায়নিকের উপস্থিতি পাওয়া গিয়েছিল, এবং বলা হচ্ছিল যে এটা এসছে হচ্ছে তার প্ল্যান্ট থেকে, খাবার থেকে। তো এই যে এই কথাগুলো আমরা আগেও শুনেছি, আমরা জানি। প্রশ্ন হচ্ছে উপায়টা কি? কেন আমরা সবকিছু জানা সত্ত্বেও সচেতনতা বাড়াতে পারছি না? কেন আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না? ইনফ্যাক্ট যে রিপোর্টের রেফারেন্স আমি দিচ্ছি, সেই রিপোর্টেও কিন্তু বলা হয়েছে যে কৃষকদের মধ্যে অসচেতনতা রয়েছে, এবং সেখানে গুড এগ্রিকালচার প্র্যাকটিসের প্রসঙ্গ তুলে আনা হয়েছে। সরকারের পক্ষ থেকে মনিটরিং জোরদার করার কথা বলা হয়েছে। আমি ডক্টর মাহমুদুল ইসলামের কাছে একটু শুনতে চাইবো। মিটন জি, ভাই, জি, জাস্ট একটা সেকেন্ড যদি আপনি পারমিট করেন। মানে আমি তো আগে ওই যে বলছিলাম যে আমার আরেকটা ইয়ের মধ্যে হ্যাঁ, আপনাকে চলে কাজের যান। মধ্যে আছে, কিন্তু একটা পয়েন্ট একটু বলি এই রিপোর্ট থেকে। এই জি, দুটো জিনিস, একটা তো আমাদের একটু আগে আমার লতিফ সাহেবের কথা শুনলাম, উনি আমি যে এই কথাগুলোই আসলে কৃষকের যে জীবনযাপনের সাথে যে যে সম্পর্কগুলা বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ বা সেগুলি নিয়ে উনি বলছেন। আমি এখানে একটু যদি আপনাদের একটু
আলোচনার জন্য আর কি, জাস্ট যে কোন ক্যান্সার গুলা বেশি, মানে মানে এই যে এই রিপোর্টে যেমন ফুসফুসের ক্যান্সার সব থেকে বেশি, তারপরে যেমন ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, আবার খাদ্যনালীর ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার, এই ক্যান্সার গুলা কিন্তু বেশি। আর ওখানে হয়তো নাই, বাট আমার কাছে যে হাতে যে মূল রিপোর্টটা আছে, আপনারা যে কেউ চাইলে এই রিপোর্টটা আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের যে ওয়েবসাইট আছে, ডিজিএসএস এর যে ওয়েবসাইটে গেলে ওই প্রকাশন মানে পাবলিকেশনের ভিতরে আদার পাবলিকেশন, তার একদম নিচেই হসপিটাল ক্যান্সার হিস্ট্রি, এখানে 15, 16, 17 আছে, 14 আছে। আচ্ছা, আমি শুধু এই পয়েন্টটা বললাম যে এখানে আমরা যদি ফুসফুসের ক্যান্সারের কথা বলি এবং আমরা যদি খাদ্যনালী, পাকস্থলীর কথা, ক্যান্সারের কথা বলি, এগুলির সাথে কৃষকদের সাথে কিছু রিলেশন আছে কিনা, নাম্বার 1। আবার আমি যদি রেসিডেন্সিয়াল স্ট্যাটাসটা যদি বলি, ঢাকা আমি ধরি না, ঢাকায় সব থেকে বেশি, ঢাকা বিভাগে সব থেকে বেশি রোগী। কারণ ঢাকাটা আমি কেন ধরি না, অনেক রোগী যারা ঢাকায় আসে চিকিৎসার জন্য, তারা ঠিকানাটা ঢাকার দিয়ে রাখে। এটা আমরা অনেক ভাবে চেক করার চেষ্টা করলেও পারি না, যে তার নিজের যে রেসিডেন্ট সেটা না দিয়ে ঢাকায় হয়তো কারো আত্মীয় স্বজনের কাছে আসছে, সেই ঠিকানাটা দিয়ে রাখে। কিন্তু ঢাকা বাদ দিলে এরপরেই হলো নেক্সট যে এই যদি আমরা এই রেসিডেন্স স্ট্যাটাসটা যদি দেখি, রেসিডেন্সিয়াল চিটাগাং ডিভিশন, এবং সেখানে আপনি জানেন যে ওখানে তামাক চাষের একটা ব্যাপার আছে, বিশেষ করে হিল ট্যাক্সের চাষিরা ওখানে তামাক সাথে সম্পর্কিত। এরপরেই দেখতেছি আমি যে আমাদের যে খুলনা এবং বরিশাল জেলা, এখানে আবার এই যে সাগর পাড়ের সাথে বা এর সাথে কোনো সম্পর্ক আছে কিনা। আর আজকে আপনাদের আলোচনা থেকে আমি এইটুকু উৎসাহিত হলাম যে এরপরের যে রিপোর্টটা আসবে, তখন আমরা ঠিক এখানে যেমন ওভারঅল কৃষকদের পার্সেন্টেজটা বলা আছে, তখন আমি চেষ্টা করব যে মেজর ক্যান্সার গুলার মধ্যে, মেজর যে ক্যান্সার গুলা, তার ভিতরে এই যে মানে পেশাগত দিকটা, বিশেষ করে কৃষকদের পার্সেন্টেজটা কেমন, এটা আগামী রিপোর্টে ইনশাআল্লাহ আমরা এটা আরো আনার চেষ্টা করব, তাহলে হয়তো আরো কিছু ক্লু পাওয়া যাবে। আপনারা আলোচনা করেন, আপনাদের এই ফেসবুক থেকে আমি পুরোটা দেখে নিব, বা আমি শুনতেছি, আমি আপনাকে জানাবো, আমরা আপনাকে জানাবো। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আমরা আপনাকে জানাবো, দেখি আমাদের বিশেষজ্ঞরা কি বলেন। এখানে যারা আছে তারা তো বিজ্ঞান নিয়ে কাজ করেন, সুতরাং তারা হয়তো সাজেশন। ভালো থাকবেন হাবিবুল্লাহ ভাই, ভালো থাকবেন। থ্যাংক ইউ ভাই। আপনারা সবাই এটা নিয়ে আগায় আসছেন, আমি খুব হ্যাপি। আমি ইনশাআল্লাহ এরপরের রিপোর্টে আরো শ্রম দিব, আরেকটু এই অ্যাঙ্গেলে কিছু করার চেষ্টা করব। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। আমরা একটু ডক্টর মাহমুদুল ইসলাম সেলিমের কাছে শুনবো। তিনি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মাটি, প্রকৃতি, এখানকার কৃষি চর্চা, কৃষি সংস্কৃতি সবটার সঙ্গে তিনি বেড়ে উঠেছেন। নিজেও কৃষক, তিনি কিন্তু কৃষি কাজও করেন, নিজে কৃষিবিদ এবং একজন বিশেষজ্ঞ ব্যক্তি, এবং এখন পরামর্শ দিচ্ছেন দক্ষিণ সুদান সরকারকে। সুতরাং পলিসির জায়গাটাও সেলিম সাহেব খুব ভালোই বোঝেন। আপনি কি একটু আমাদেরকে বলবেন যে কৃষককে আমরা কেন নিবৃত্ত করতে পারছি না, কেন কৃষকের মধ্যে সচেতনতা তৈরি করতে পারছি না? আপনি জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় ডিপার্টমেন্ট হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এবং একেবারে তৃণমূল পর্যন্ত। স্যার কি যেন বলতে চাচ্ছিলেন? সরি, তোমার কথাটা শেষ করে নাও। আমি একটা কথা বলবো আর কি। আচ্ছা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মী কিন্তু একেবারে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত রয়েছে, একেবারে ইউনিয়নের মধ্যে, ওয়ার্ড যদি বলা হয় ওয়ার্ডে আছে। এত বড় একটা ইনস্টিটিউট বানানোর পরেও কেন আমরা এই জনসচেতনতা তৈরি করতে পারছি না? বছরের পর বছর একই কথা আমরা শুনছি, কৃষক অসচেতন, কৃষক মাত্রাতিরিক্ত রাসায়নিক ব্যবহার করে, কৃষক জানে না। আসলে কি ব্যাপারটা তাই, নাকি এখানে ডাল মে কুচ কালা হ্যায়? আপনি কি আমাদেরকে একটু পরামর্শ দিবেন? যদিও ডক্টর জয়নুল আবেদিন স্যার কি যেন আপনাকে বলতে চান, তো স্যার আপনি কি বলেন? জি স্যার। আমি সেলিম যাওয়ার আগে একটু লতিফ সাহেবের কথার সঙ্গে একটু যোগ করতে চাই যে ওটা তো একটা যে যে ইনটেক, যে খাওয়া দাওয়া বিভিন্ন ভাবে খাচ্ছে, মানে নানান প্রক্রিয়ার আমাদের এত যাচ্ছে, সেটার সঙ্গে যে পাকস্থলীর বা ইত্যাদি যে হাবিবুল্লাহ তালুকদার বললেন, এগুলা সম্পর্ক। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ আছে, কারণটা যেটা এগুলা আলোচনা হলে তো হয়তো সেলিমের কথা বলতে সুবিধা হবে। সেটা হলো যে যখন কৃষকরা স্প্রে করে, এই যে ফুসফুসের ক্যান্সারের সঙ্গে হয়তো এটা সংশ্লিষ্ট আছে, যখন স্প্রে করে কৃষকরা, আপনি দেখবেন ওই যে স্প্রে করার জন্য যে মাস্কের কথা লতিফ মন্ডল সাহেবরা বলেন, বা শরীরের ভালো করে আবৃত করে নেওয়া, এবং তাই স্প্রে করার পরে ভালো করে সাবান টাবান দিয়ে ধুয়ে ফেলা আবার ইত্যাদি, এই যে প্রিকশনারি মেজার গুলো, সেগুলা
মানে আমার মনে হয় 5%ও করে না। তো বেশিরভাগ এই ক্ষেত্রে যে নেওয়া হয় না। হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে নেওয়া হয় না। বেশি ক্ষেত্রে মানে কি আমার তো মনে হয় যে 95%ই করে না আর কি। তো সেইটার তারাও যখন স্প্রে করতেছে তারপরে বাতাসের বিপরীত দিকে আপনি বাতাসের যেদিকে করতেছেন বাতাসে এসে আপনার ইয়ে করতে পারবে, তার একটা নিয়ম কানুন আছে। এই সমস্ত জিনিসগুলো কোনো কৃষকই মানছে না, সেগুলোর দ্বারাও তার কিন্তু শরীরের অভ্যন্তরে এই সমস্ত বিষ ঢুকছে আর কি। সেগুলো এই মানে একটা কারণ। তো আমাদের যে কৃষকদেরকে যদি সচেতন করতে গেলে এই জায়গাটাও সচেতনের একটা বিষয় আছে। সেলিম হয়তো সেগুলো নিয়েও পলিসি রিলেটেড কিছু বলবেন। সেলিম, জি সেলিম ভাই। যুবা থেকে এখন তুমি কি এখন যুবা থেকে? জি স্যার। আচ্ছা আচ্ছা মিঠুন ভাই, আমার একটা প্রথমত point ধন্যবাদ বাদ দিতে গেছে। চাই। মিঠুন ভাই, জি একটা পয়েন্ট বাদ গেছে, এটা বললে সেলিম ভাইয়ের সুবিধা হবে আলোচনায়। পয়েন্টটা হলো যে আচ্ছা আপনি বলুন। আমাদের এখানে যতগুলো পেস্টিসাইড ব্যবহার আগের থেকে হয়ে আসতেছে, পপস নামে একটা কথা আছে, পারসিস্টেন্ট অর্গানিক পলিউটেন্ট। এই পপস এর আওতায় 12টা আছে, তার মধ্যে 9টা পেস্টিসাইড, আর হলো ইন্ডাস্ট্রিয়াল বাই প্রোডাক্ট একটা, আর হলো আনইনটেনশনাল বাই প্রোডাক্ট হলো 2টা। এই 12টা, এই 12টার মধ্যে ডার্টি ডজন 12টার মধ্যে যে ডিডিটির নাম আমরা সবাই জানি। আপনার অবাক হয়ে যাবেন, ডিডিটি আমাদের দেশে অনেক আগে ব্যান করা হয়েছে, কিন্তু এখনো পাবলিক হেলথের সেই ম্যালেরিয়া অমুক তমুক এগুলো দমন করার জন্য কিছু কিছু ডিডিটি এখনো গভর্নমেন্টের অনুমোদন ক্রমে তারা নিয়ে আসে। এই ডিডিটি কয়েক বছর আগে আমি একবার গেলাম ইয়াতে কক্সবাজারের উখিয়া, তো ওখানে দেখি যে সমুদ্রের ধারে শুটকি মাছ হলো একটা আর কি কি সব সুন্দর সুন্দর শুটকি মাছ শুকাইতেছে। তো আমাকে বললো, স্যার আপনি আসছেন অনেকদিন পরে, তো কিছু নিয়ে যান। তো ওখানকার এক চাষিকে জিজ্ঞেস করলাম, সে বলছে স্যার ওইগুলা নিবেন, এইগুলা নিবেন না। বলে কেন? ওগুলাতে এখনো ওষুধ দেয় নাই, আর এইগুলোতে ওষুধ দিবে। মানে কি ওষুধ দেয়? তো বলে যে দেখতে চান? তো গিয়ে দেখি যে সাদা 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 লেগে আছে। বলে এগুলা কি? বলে ডিডিটি। যে ডিডিটির মানে লং রেসিডুয়াল ইফেক্ট 30-35 বছর পর্যন্ত থাকতে পারে। এটা ক্লোনেটেড গ্রুপ, হ্যাঁ, এটা সাংঘাতিক মারাত্মক লং পারসিস্টেন্ট। সেইটা ওই শুটকি মাছের মধ্যে। এই শুটকি মাছ আমরা সকল শ্রেণীর মানুষ এটাকে আমরা ভোগ করতেছি, খাইতেছি। এর দ্বারা কি হচ্ছে, আমার শরীরে এটাকে একটা পুঞ্জীভূত ইফেক্ট হবে, যখন অ্যাকুমুলেশন হবে, তারপরে আমার ক্যান্সার হবে। কিন্তু হঠাৎ একদিন খেলেই ক্যান্সার হবে না, খেতে 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 অ্যাকুমুলেশন যখন হবে তখন আমার ক্যান্সারে রূপ নেবে। তো এই 12টা এগুলার থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে, যাতে কৃষক কোনো অবস্থাতেই এই 12টা ব্যবহার না করে। থ্যাংক ইউ। জি অনেক অনেক ধন্যবাদ। আমাদের মাঝে যুক্ত হয়েছেন ডক্টর অপূর্ব পণ্ডিত। ডক্টর অপূর্ব পণ্ডিত নিজে একজন চিকিৎসক এবং তিনি পাবলিক হেলথ নিয়ে কাজ করেন। তাদের একটি ওয়েব পোর্টাল রয়েছে আমার হেলথ। এই আমার হেলথের মাধ্যমে তারা জনসচেতনতা বৃদ্ধি সহ জনস্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন। ডক্টর অপূর্ব পণ্ডিতকে স্বাগত জানাচ্ছি। দাদা আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা সেলিম সাহেবের কথা একটু শুনে আমরা আপনার কাছে আসবো। আমাদের আজকের শিরোনাম কৃষকের মধ্যে ক্যান্সার বাড়ছে, উপায় কি? এই উপায়টা খোঁজা আমরা চেষ্টা করছি, আপনি আশা করি থাকবেন। জি সেলিম ভাই। ধন্যবাদ আতাউর রহমান মিটন ভাই, জয়নুল আবেদিন স্যার, আপনাদের অনেক ধন্যবাদ যে বিসেফ ফাউন্ডেশন থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা শুরু করেছেন, এবং আমি দুজনের আলোচনা শুনলাম, দুজন রিলেভেন্ট স্টেক হোল্ডার, একজন সাবেক ডিএই থেকে এবং আরেকজন যে ক্যান্সার ইনস্টিটিউট থেকে। সবচেয়ে ভালো লাগছে যে এরকম একটি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটি পাবলিক মাস মিডিয়া, যেটাকে আমরা বলি বণিক বার্তা, একটা সুন্দর প্রতিবেদন তৈরি করেছেন এবং বিষয়গুলো তোলার চেষ্টা করেছেন। আমি একটু বলতে চাই যে যদিও আমাকে বলা হয়েছে যে পলিসি বিষয়গুলো বলতে, কিন্তু একটু দেখতে হবে যে আসলে কৃষকরা পেস্টিসাইডস নামে কি কি ব্যবহার করে। মূলত 4টা গ্রুপের পেস্টিসাইডস আসে, একটা ইনসেকটিসাইডস, হার্বিসাইডস, ফাঞ্জিসাইডস এবং ফিউমিজেন্টস। তো এই 4টা গ্রুপ থেকে যখন আমরা দেখি এগুলো যখন আসে, এই 4টা গ্রুপের মধ্যে কি কি আসে এটা কিন্তু লতিফ ভাই পরিষ্কার করে বলার চেষ্টা করছেন যে আসলে কি পরিমাণ কোনটি আসে এটা কৃষকের পক্ষে বলা সম্ভব নয়। এটা সাধারণ কৃষকরা
তারা তাদের কাছে প্রেসক্রিপশন আকারে যায় তাদেরকে, এবং এই প্রত্যেকটি বিজনেস কোম্পানির মার্কেট প্রমোটার আছে, তারা কৃষকের হাতে এটা ধরিয়ে দেয় এবং কি পরিমাণে দিতে হবে, কিভাবে দিতে হবে, এই গাইডলাইন গুলো তাদের কাছে নেই। যেহেতু আমাকে আমি স্পেসিফিক কিছু বিষয় নিয়ে বলতে চাই, তার মধ্যে একটি আছে যে নীতি নির্ধারণে কি বিষয়গুলো আমাদের যুক্ত। আসলে আমাদের নীতিটা কি ছিল? আমাদের নীতি খাদ্য উৎপাদন বাড়ানো। আপনি যদি দেখেন যে আমাদের বেসিক এগ্রিকালচারের মেজর পলিসিটা ছিল খাদ্য উৎপাদন বাড়ানো। এখন মাছের উৎপাদন বাড়ানো, ধানের উৎপাদন বাড়ানো, আমের উৎপাদন বাড়ানো। এখনো কিন্তু আমরা বলছি না যে আমের কোয়ালিটি বাড়াতে হবে, মাছের কোয়ালিটি বাড়াতে হবে। যেমন আপনি পাঙ্গাস মাছের প্রচুর উৎপাদন এবং পাঙ্গাস মাছের দাম বাড়েনি, কমে, কিন্তু এই তার টেস্ট নিয়ে প্রশ্ন আছে। এবং আমাদের খাদ্যের যথেষ্ট উৎপাদন বেড়েছে, কারণ নীতিতে প্রথম থেকেই বলা থাকে উৎপাদন বাড়ানো হোক। আচ্ছা, ৮০ দশকে আমরা, জয়নাল স্যার ছিলেন তখন, ৮০ দশকে যখন আমরা ছাত্র, তখন আমাদের কি বলা হয়েছে যে উৎপাদন বাড়াতে হবে, গ্রিন বিপ্লব, ফার্টিলাইজার দিতে হবে, কতটুকু পরিমাণ দিতে হবে, কিভাবে দিতে হবে, এই কথাগুলো কিন্তু বলা নাই। তার মানে ফার্টিলাইজার দিতে হবে, ইনসেকটিসাইড দিতে হবে, কিন্তু কি পরিমাণ দিতে হবে, কিভাবে দিতে হবে, সেটি বলা নাই। আসলে নীতি নির্ধারণের বিষয়গুলোতে দুটো জিনিস একটা পরিষ্কার করে বলা আছে, when we want to learn, we need to learn from the expert and we should not learn a partial package of technologies. রাইট। আপনি পার্শিয়াল প্যাকেজ বলতে আমি বলি, যেমন এখন খুব আরেকটি জনগুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশে অধিক হারে অ্যান্টিবায়োটিক ব্যবহার হচ্ছে এবং ডাক্তাররা এটা নিয়ে খুব বেশি চিন্তিত যে অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার না হলে, মানে ফুল কোর্স না হলে কি হচ্ছে, যে অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার না হওয়ার কারণে দেশে অনেক ব্যক্তির এখন অনেক অ্যান্টিবায়োটিক কাজ করছে না। এই ব্যাপারে ফার্মেসি ডিপার্টমেন্টের একজন অধ্যাপক বারবার লিখছেন বিষয়গুলো। ঠিক একই ঘটনা কিন্তু আমাদের ঘটেছে এখানে। যেমন আপনি দেখেন, ব্যক্তিগতভাবে আমি আমার পরিবারের কয়েকজন, আমরা কোনো ধরনের এই ফিমিজেন্টসের স্প্রে সহ্য করতে পারি না। আমি তো পারি না, আমি কোনো ধরনের পারি না, কারণ এটা দিলেই আমার অ্যালার্জি শুরু হয়ে যায়। এটা কোনোভাবে নাকে ঢুকলেই হয়। এবং মাস্কের ব্যবহারটা কিন্তু শুধু করোনায় না, অনেক আগে থেকেই ঢাকা শহরে মাস্ক, সার্জিক্যাল মাস্ক না হোক, কিন্তু ধুলাবালি বা পলিউশনের জন্য কিন্তু মাস্ক ছিল। কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন মাস্কের ব্যবহারটা কখন বাংলাদেশে বাড়লো? যেদিন সরকার আইন প্রয়োগ করলো যে মাস্ক ব্যবহার না করলে জরিমানা দিতে হচ্ছে। তার মানে একটা কিন্তু নীতিগত বিষয় আছে। অর্থাৎ নীতিতে আমরা কিভাবে ঢুকাচ্ছি যে আমাদের পেস্টিসাইড, আবারও আমি বলি, পেস্টিসাইডের মধ্যে 4টি গ্রুপই থাকবে যখন আমি পেস্টিসাইডের কথা বলবো, এই ফার্টিলাইজারের কথা। এখানে একটা বিষয় আসবে যে আমরা অতিরিক্ত অনেক কিছু ব্যবহার করি। অতিরিক্ত সবকিছুই খারাপ, এটা একটা প্রবচন বাংলাদেশে কেন, সারা পৃথিবীতে আছে, এক্সেস অফ এনিথিং ইজ ভেরি ব্যাড। আমাদের কতটুকু জমিতে ফার্টিলাইজার দিতে হবে, তার চেয়ে অধিক হয়ে গেলে তো শস্যের জন্য খারাপ এবং আমাদের জন্য খারাপ, কারণ রেসিডিয়াল ইম্প্যাক্ট আছে। এখন লতিফ ভাই 12টা ডার্টি ডজনের কথা জয়নুল স্যার বলছে, লতিফ ভাই বলেছেন পারসিস্টেন্স অর্গানিক পলিউটেন্টস এর কথা। আমি একটা বিষয় বলি যে একটা চমৎকার রিপোর্ট 2012 সনে আছে, যারা গবেষণা করেন তারা এটা দেখতে পারেন। জার্নাল অফ টক্সিকোলজি এনভায়রনমেন্টাল হেলথে একটা রিভিউ আর্টিকেল ছিল 2012-তে। এটা ওই জার্নালে 238 থেকে 263 পৃষ্ঠা পর্যন্ত, প্রায় 40 পৃষ্ঠার একটা প্রতিবেদন শুধুমাত্র এই বিষয়গুলো নিয়ে, অকুপেশনাল পেস্টিসাইড এক্সপোজার এন্ড ক্যান্সার রিস্ক। এই রিপোর্টটা আমি এই জন্যই উল্লেখ করলাম, প্রয়োজনে কেউ চাইলে আমি ইনবক্সে দেব লিঙ্কটা, কারণ এখানে খুব গুরুত্বপূর্ণ যে কৃষক যে ব্যবহার করবে, কৃষকের এই রিপোর্টটা জানার দরকার নেই। কৃষকের ক্যান্সার কত % হচ্ছে সে এটা কখনোই জানে না, কারণ এটা মাস মিডিয়া যতক্ষণ পর্যন্ত না বলবে। আবার মাস মিডিয়ায় বাংলাদেশে অনেক রিপোর্ট আসে যেটা মাস মিডিয়ায় যেভাবে জনগণের কাছে যাওয়া উচিত সেভাবে যায় না। আজকে জয়নাল স্যার আছেন, উনি বাংলাদেশে ফার্মিং সিস্টেমের জনক, অনেকগুলো প্রযুক্তি গেছে, কিন্তু এখন যদি আমরা বলি সেই প্রযুক্তিগুলোর সঙ্গে আমরা কি টোটাল এনভায়রনমেন্ট রিলেটেড বা সাস্টেইনেবল প্রযুক্তির কথা আমরা বলেছি, কিন্তু তখন কিন্তু আমরা পলিউশন নিয়ে কথা বলিনি। স্যার হয়তো এই জায়গাগুলোতে বলবে, যে কারণে আমি বললাম যে আমাদের 50 বছর হয়ে গেছে, এখন আমাদের প্রতিষ্ঠানগুলোকে নিয়ে চিন্তা করতে হবে, পলিসি এন্ড ইনস্টিটিউশনস এন্ড গাইডলাইনস।
তো পলিসির ক্ষেত্রে আমরা আগে বলতাম পলিসিটা হচ্ছিল প্রোডাকশন রিলেটেড, এখন আমাদের পলিসিটা হবে সেফ ফুড প্রোডাকশন। তার মানে সেফ শব্দটা কিন্তু ফুড সেফটির সঙ্গে এখন অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে গেছে, ফুড সিকিউরিটির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে গেছে। তার জন্য কি আমরা প্রতিষ্ঠান করেছি? এখন এই যে বিষয়গুলো আজকে আমরা বলেছিলাম ডার্টি ডাজনস, কিন্তু আমেরিকা বলতেছে যে এরকম প্রায় 100-র উপরে অর্গানিক ইনঅর্গানিক মিলে ইনসেকটিসাইড পেস্টিসাইডস এর বিভিন্ন গ্রুপের মধ্যে যে দ্রব্যাদি যাচ্ছে সেটা ডিরেক্ট ইম্প্যাক্ট অফকোর্স আছে যারা অকুপেশনের সঙ্গে আছে, কৃষকদের কিন্তু ইনডিরেক্টও কম না। সুতরাং এগুলো নিয়ে গবেষণা করতে হবে। তো গবেষণা যদি করতে হয়, এখন তো আমরা বলতে হয় যে বাজেটে বায়োলজিক্যাল বা ক্যান্সার গবেষণা বা এই ধরনের গবেষণার সঙ্গে, যেমন আপনি যদি বলেন যে স্পেসিফিক এপিডেমিওলজিক্যাল স্টাডিজ অন কেমিক্যালস এন্ড স্পেসিফিক ক্যান্সার ইনটু দি এগ্রিকালচার ফিল্ড, এরকম কোন প্রজেক্ট কি ন্যাশনাল সায়েন্স এন্ড টেকনোলজি পাস করেছে? আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটি অনেকগুলো, সেগুলোর যে ন্যাশনাল সায়েন্স এন্ড টেকনোলজি ফেলোশিপ দিয়ে মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রাম দেওয়া হয়, এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কটি পিএইচডি থিসিস আছে? পত্রিকায় সেদিন দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমএস পিএইচডি থিসিস দোকানে বিক্রি হচ্ছে। তার মানে আমরা যখন থিসিস টপিক সিলেক্ট করছি জনগুরুত্বপূর্ণ বিষয় আসছে না, এটা তো নীতি নির্ধারণের বিষয়। সায়েন্স এন্ড টেকনোলজি মিনিস্ট্রি যখন বাজেট গুলো দিল তখন কেন বলে দিল না যে এই বিষয় জনগুরুত্বপূর্ণ এবং এখানে রিসার্চ বাজেট থাকলে সেটাকে এনএসটি দেওয়া হবে, ন্যাশনাল সায়েন্স এন্ড টেকনোলজি ফেলোশিপ দেওয়া হবে বা বঙ্গবন্ধু পিএইচডি ফেলোশিপ দেওয়া হবে, যেখানে প্রায় 50-এর অধিক ন্যাশনালি পিএইচডি ফেলো দেওয়া হচ্ছে। এটা কি বঙ্গবন্ধু ফেলোশিপ দুটো পিএইচডি এখানে দিতে পারে না? একটা এগ্রিকালচার রিলেটেড, একটা এপিডেমিওলজি রিলেটেড বা এই রিলেটেড গুলো, এখানে একটা বিষয় আছে। তারপরে আমি বলতেছিলাম ইনফরমালি মিটন ভাইয়ের সঙ্গে মাঝে মাঝে কথা হয়, সেখানে একটি কথা যে করোনা আসার আগে কেন করোনা এত ইম্প্যাক্ট করলো গ্লোবালি যে প্রায় 20 লক্ষ লোকের উপর লোক মারা গেল। কারণ আমি পরিষ্কার করে বলি, রাজনৈতিক সরকারগুলো নীতি নির্ধারণ গত 30 বছরে মেডিকেল সায়েন্সকে কোথায় নিয়ে গেছে, গত 30 বছরে গবেষণাকে কোথায় নিয়ে গেছে? একজন পোস্ট ডক্টরাল ফেলো যে 40 বছর গবেষণা করতে করতে ওই জায়গাটায় যায়, তার বেতন কত? আর 2 দিন আগে যে ক্রিকেটার হলো সে কত টাকা পাচ্ছে? একটা ফিল্ম করে সে কত টাকা পাচ্ছে? একটা নাটক করে কত টাকা পাচ্ছে? বা চলচ্চিত্র অভিনেতা কত টাকা পাচ্ছে? একটা গান গেয়ে একজন শিল্পী, আমি তাদের সঙ্গে কম্পিট করতে বলছি না, কিন্তু প্রশ্ন হচ্ছে পলিসিটা কোথায় এমফাসিস দিচ্ছে এই বিষয়গুলো কিন্তু বলতে হবে। আমার মনে আছে আমি যখন কিয়োটো ইউনিভার্সিটিতে রিসার্চ করি, আমরা মাঝে মাঝে যখন লাঞ্চ করতে যেতাম বা একসঙ্গে আমরা এই বিষয়গুলো আলোচনা করতাম যে একটা বিজ্ঞাপন তৈরি করতে যে 4 কোটি 5 কোটি টাকা খরচ করা হয়, কিন্তু একটা পিএইচডি থিসিসের জন্য 1 কোটি টাকা দেওয়া হয় না। এটা একটা মজার বিষয়। আপনি যে আজকে কথাগুলো বলতেছেন যে আজকে আপনি ঢাকা শহরে দেখবেন যে বিত্তবান যে ব্যক্তিগুলো বা যারা যারা আসতেছে তারা কোন কোন পেশা থেকে আসতেছে, পোস্ট ডক্টরাল ফেলো যারা আছে, যারা রিসার্চার আছে, তাদের আসলে সামাজিক অবস্থানটা কোথায়? তারা যে এই যে জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো যে কাজ করবে তাদের বেতন কত? আমি যতটুকু জানি যে একজন পিএইচডি ফেলো মনে হয় এখন 45,000 বা 50,000 টাকা তাকে ফেলোশিপ হিসাবে দেওয়া হয়, যেটা পৃথিবীর সবচেয়ে কম। আপনি যদি হিসাব করে দেখেন অন্যান্য যে কোনো দেশের তুলনায় এটা খুবই কম। তাহলে সে গবেষণা করবে এটা কোথায়? আপনি ভালো ছেলেকে কিভাবে গবেষণায় আসতে পারবে? আজকে যে কথাগুলো বলতেছি আমরা সুপারফিশিয়ালি, কিন্তু এই 111টি মৌলিক পদার্থ বা পারসিস্টেন্স পলিউটেন্ট নিয়ে কাজ করা দীর্ঘদিনের গবেষণার মাধ্যমে আমরা একটা আউটপুট দিতে পারবো। আমাদের পলিসি কি সেই জায়গাগুলোতে কাজ করতেছে? আইনগুলো কি সেভাবে ফার্মারকে প্রোটেক্ট করতেছে? আমরা যে সাব ইস্টার্ন এগ্রিকালচার ইঞ্জিনিয়ার প্রায় 23-24 হাজারের মতো আছে, যেটা মিটন ভাই বলার চেষ্টা করছেন যে বাংলাদেশের সবচেয়ে বড় দুটো ডিপার্টমেন্ট, একটি স্বাস্থ্য এবং একটি কৃষি, যার ব্লক লেভেলে লোক আছে। তাদের মধ্যে কি সমন্বয় আছে? তাদের মধ্যে কি আইন করে বলা আছে যে যারা পেস্টিসাইডস বিক্রি করবে, হার্বিসাইডস বিক্রি করবে, তারা ফার্মারকে সঙ্গে সঙ্গে মাস্ক দিয়ে দিবে? ইটস ভেরি ইজি। গভর্নমেন্ট এটা ইচ্ছা করলে ইজি করতে পারে, যখনই আপনি এটা বিক্রি করবেন তার সঙ্গে দুটো মাস্ক তার সঙ্গে কি প্যাকেট করে দিতে হবে। ইটস প্যাকেজ সেল। কারণ এটা যখন আপনি দিবেন, যখন সাব ইস্টার্ন এগ্রিকালচার ইঞ্জিনিয়ার দিবে তার সঙ্গে মাস্ক দিবে এবং তার সঙ্গে যে প্রোটেক্টিভ যে কাপড়গুলো এখন তো অনেক পাওয়া যাচ্ছে, বাংলাদেশ এক্সপোর্ট করতেছে,
যে আমরা বলি যে ডাক্তারদের জন্য যে সেফটি, এগুলো, কারণ এই প্র্যাকটিস গুলো আইন করেই করতে হবে ইনিশিয়ালি। কারণ কখনোই মানুষ 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 হওয়ার জন্যই কিন্তু আইনগুলো করতে হয়েছে, তা না হলে মানুষও বন্য প্রাণীর মতো আচরণ করে। তো নীতিতে এগুলো আনতে হবে। আবারও বলি পরিষ্কার করে যে নীতি ফোকাস করতে হবে নিরাপদ খাবারের জন্য। এখন নিরাপদ শুধু উৎপাদন খাবারের বৃদ্ধির জন্য নয়, শুধু উৎপাদন বৃদ্ধির জন্য এখন আমাদের কথা নয়, সেখানে অবশ্যই স্বাদের প্রশ্ন আসবে, পরিবহনের প্রশ্ন আসবে, নিরাপদ স্টোরেজের প্রশ্ন আসবে। কারণ লতিফ ভাই যে গল্পটি বলছে, ঢাকা থেকে যশোর থেকে ঢাকায় বেগুন আসার জন্য যে 3 দিনের জন্য স্প্রে করা হয়, তাহলে নিরাপদ ট্রান্সপোর্টেশন নাই। আর খাদ্যের তো আপনারা ফুড ভ্যালু নিয়ে অনেকগুলো কথা বলেছেন, আপনারা স্টোরেজ নিয়ে কথা বলেছেন, বাজার নিয়ে অনেকগুলো আমি শুনেছি, সেখানে এই কথাগুলো এসছে। তার মানে নিরাপদ খাবার ট্রান্সপোর্টেশন নাই। শুধুমাত্র যে কৃষক উৎপাদনের ক্ষেত্রেই হচ্ছে এরকম তা কিন্তু নয়, সব জায়গায় স্প্রে হচ্ছে। করলা, বেগুন এই দুটোকে বলা হয় দ্য হাইলি ইনসেকটিসাইডস এন্ড পেস্টিসাইড ইউজ। এছাড়াও আরো অনেক আছে। সব দিক থেকে নিরাপদ বলা হয় যে গ্রিন, হ্যাঁ কাঁচামরিচ, গ্রিন পেঁপেটাকে বলা হয় নিরাপদ অনেকটা, কারণ গ্রিন পেঁপেতে নাকি খুব কম ইয়ে দেওয়া হয়। তো এই জায়গাগুলো থেকে পরিষ্কার করে বলতে হবে যে পলিসি এবং পলিসি ইমপ্লিমেন্টেশন, বাজেট, ইনস্টিটিউশনাল কোঅর্ডিনেশন, এই জায়গাগুলোতে আমাদের গুরুত্ব দিতে হবে। এবং গবেষণা খাতকে যে ইগনোর করা হচ্ছে, গবেষণা খাতকে যে ইনফ্লুয়েন্স করা হচ্ছে না, সেই সাপোর্ট করা হচ্ছে না, বা শিক্ষার এবং গবেষণার যে সম্পৃক্ততা, সেখানে ন্যাশন ডিমান্ড বা হিউম্যানের যে জনগুরুত্বপূর্ণ যে বিষয়গুলোর কথা আমরা বলছি, এগুলো যদি গবেষণার মাধ্যমে না আসে, তাহলে কখনোই প্রবলেমগুলো সলভ হবে না। অবশ্যই প্রতিবেদনেও আছে, আইপিএম এ আমরা ভালো করেছি, গুড এগ্রিকালচার প্র্যাকটিস বলে আমাদের কথাবার্তা আছে, এই কথাবার্তাগুলো কথা আছে। কিন্তু পত্রিকায় কি কোনোদিন আপনি বিজ্ঞাপন দেখেছেন সরকারি ভাবে, ডিএই বা অন্য কোনো প্রতিষ্ঠান, এখনো যে দেখি নাই গুড বালাইনাশক এগ্রিকালচার প্র্যাকটিস ব্যবহারের কিভাবে পূর্বে? হবে। তাহলে তারা কেন, তারা তো অনেক পয়সা খরচ করছে, অনেক প্রকল্প আছে, কিন্তু জাতীয় পত্রিকায় বা বাংলাদেশ টেলিভিশন বা প্রাইভেট টেলিভিশন গুলো কি এই রকমের বিজ্ঞাপন আছে? এখন যেরকম মাস্কের ব্যাপারে বলা হচ্ছে, কীটনাশক ব্যবহারের পূর্বে মাস্ক ব্যবহার করুন, নিজেকে সাবধানে রাখুন, এই ধরনের কোনো বিজ্ঞাপন কি ডিএই দিয়েছে? কোনো বিজ্ঞাপন কি বাংলাদেশ টেলিভিশনে আছে? কোনো প্রাইভেট টেলিভিশনে আছে? কোনো পত্রপত্রিকায় কিন্তু এরকম বিজ্ঞাপন আছে? কিন্তু পত্রপত্রিকাগুলো আমরা মনে করি যে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি লক্ষ্য করে দেখবেন যে পত্রপত্রিকাগুলোকে সব বিষয়ের পাতা আছে, জ্ঞান বিজ্ঞানের কোনো পাতা নাই, দুর্যোগ ব্যবস্থাপনার কোনো পাতা নাই। খুব মজার ব্যাপার, রাষ্ট্রের এই জায়গাগুলোতে রাষ্ট্র যখন টেলিফোন কোম্পানিগুলোকে পারমিশন দিয়েছিল, তখন যদি তারা লিঙ্ক করে দিত নীতিতে যে জনগুরুত্বপূর্ণ এই সমস্ত বিষয়ে সরকারি মেসেজকে বিনা পয়সায় দিতে হবে যদি আপনি বাংলাদেশে ব্যবসা করতে চান, ইটস পসিবল ফর দেম। আমরা হয়তো দুর্যোগের ক্ষেত্রে অনেক প্রেসার দেওয়ার পরে এখন কিছুটা কিছু হচ্ছে, আমি তাও জানি না যে ফাইন্যান্সিয়াল মেকানিজম গুলো কি কি। তো আমি যে সমস্ত দেশে নীতি নির্ধারণীতে কাজ করি, সে সমস্ত জায়গায় এই জায়গাগুলো কথা বলি যে জনগুরুত্বপূর্ণ যে কয়েকটি বিষয় আছে, খাদ্য, বাসস্থান, এই যে নিরাপদ দিকগুলো, নিরাপদ খাবার, নিরাপদ বাসস্থান, নিরাপদ চলাচল, নিরাপদ চিকিৎসা, এই জায়গাগুলোতে সরকারের কাজগুলোকে গুরুত্ব দিতে হবে। এবং আজকে ডিবিসি থাকলে হয়তো বলা যেত, আমি ইয়াকেও দেখছি না যে যারা প্রতিবেদনগুলো তৈরি করছেন বা মিডিয়ার লোকজন, হ্যাঁ প্রণব দা আসলে পত্রপত্রিকাগুলো, টেলিভিশন চ্যানেলগুলো অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এক্সপার্টদের ডাকতে হবে। তারপরে আসি পলিসিতে এটিও আনা উচিত, কারণ আমাদের সবকিছুরই রেগুলেটরি সেলিম ভাই আপনি থাকুন, আমি আরেকবার শুনবো আপনার কাছে। আমাকে ডক্টর অপূর্ব পণ্ডিতের আবার একটু যেতে হবে। উনি একজন চিকিৎসক এবং একজন আমাদের নিরাপদ খাদ্য আন্দোলনের একজন সহযোদ্ধা, আমি তার সঙ্গে কিছুটা কাজ করার সুযোগ হয়েছে। তো আমি ডক্টর অপূর্ব পণ্ডিতকে বলবো যে আপনি জেনেছেন আমাদের আজকের শিরোনাম হলো কৃষকের মধ্যে ক্যান্সার বাড়ছে, উপায় কি? আপনার পার্সপেক্টিভটা যদি একটু বলেন এবং সাজেশন কি আপনার, ডক্টর অপূর্ব পণ্ডিত। নিশ্চয়ই, ধন্যবাদ আতর রহমান মিটন ভাই, ধন্যবাদ বিসেফ ফাউন্ডেশনকে। আমি ডাক্তার অপূর্ব পণ্ডিত, আমাকে আজকের এই লাইভটিতে সংযুক্ত করার জন্য। আমি আমারহেলথ.com এর সম্পাদক। তো
আমরা এটিকে আসলে দুভাবে যদি একটু দেখি, একটি মানুষের আসলে কৃষকের কথা যদি ধরে আমরা বলি যে তার আসলে ক্যান্সারটি হচ্ছে কেন, ক্যান্সারের প্রকোপটি হচ্ছে কেন। এক হচ্ছে যে সে তার কীটনাশক ব্যবহার করছে, সে বিভিন্ন জায়গায় তার যখন সে কীটনাশক ছিটাচ্ছে ওই ছিটানো কীটনাশক থেকে তার গায়ে আসছে, অথবা তার শারীরিক সংস্পর্শ আসছে, বিভিন্ন রকমের যন্ত্র ব্যবহার করতে হচ্ছে, সেই যন্ত্র দিয়ে অনেক সময় কেটে যাচ্ছে। এমনকি বেশিরভাগ ক্ষেত্রে আমরা এখানে রিপোর্টটিতেও খেয়াল করে দেখলাম, আমি বণিক বার্তার যে রিপোর্টটি সেইখানেও বলা হয়েছে যে ফুসফুসের ক্যান্সারের পরিমাণটিও কিন্তু বেশি। তো আমরা জানি যে যখনই একটি কীটনাশক একটা স্প্রেয়ার মেশিন দিয়ে স্প্রে করা হয়, এই ধরেন একজন ডাক্তার তিনি একটা অপারেশন করেন, অবশ্যই গ্লাভস ছাড়া কিন্তু তিনি অপারেশনটা করেন না, খালি হাতে তিনি অপারেশনটা করেন না। কিন্তু একটি কৃষক যখন সে তার কীটনাশকটি চায় তখন কোনো ধরনের প্রতিবন্ধকতার কোনো কিছু সে ব্যবহার করে না, সে মাস্ক পরে না, সে হাতে গ্লাভস পরে না, সে কোনো জ্যাকেট পরে না বা কোনো কিছুই সে পরে না। এমনকি এটি আমি জানি না, বিসেফ ফাউন্ডেশন নিশ্চয়ই কথা বলে এই জায়গাগুলো নিয়ে, কিন্তু খাদ্য কর্মকর্তারা বা খাদ্য অধিদপ্তর বা নিয়ন্ত্রক সংস্থা তারা কি কৃষকদের জন্য এই মেসেজ গুলো দেয় কিনা? কখনোই নিশ্চয়ই দেয় না। আচ্ছা, আরেকটি জায়গায় এখানে উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে আমরা যারা ভোক্তা পর্যায়ে আছি তারা কৃষি পণ্যটি যখন আমরা ব্যবহার করি এর মধ্যে অনেকটা সময় যায় আমাদের কীটনাশককে ছড়াতেও বা সরিয়ে ফেলতে। আমরা ব্যবহার করি অনেকক্ষণ ধরে পানিতে ভিজিয়ে রাখতে পারি, তাহলে হয়তো এই ধরনের যে কীটনাশক বালাইনাশক যেগুলো ব্যবহার হচ্ছে সবজিতে বা বিভিন্ন জায়গায় সেটা উপরের অংশটুকু অন্তত ধুয়ে যেতে পারে। কিন্তু আমরা জানি চাল থেকে শুরু করে চাল ডাল যত ধরনের খাদ্যদ্রব্য তৈরি হচ্ছে সেই তৈরিটার সময় দেখা যায় যে ওর ভেতরেই আসলে বিভিন্ন রকমের পদার্থ থাকে যেগুলো কার্সিনোজেনিক। আর কাজেই কৃষকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেহেতু তার ক্ষেতের ফসলটা সে তুলে খাবার হিসেবে ব্যবহার করে, সে আসলে বাজার থেকে কিনে এনে খাবার আনা এটা তার জন্য একটা জটিল কাজ, যে কারণে দেখা যায় যে তার যেসব কৃষি পণ্য তৈরি হচ্ছে সেইগুলা থেকেই হয়তো সে খাওয়া দাওয়াটি খায়, কিন্তু সেই খাওয়ার পর্যায়েও তার কিন্তু সচেতনতার জায়গাটা একেবারে শূন্যের জায়গায় রয়েছে। হয়তো ক্ষেত থেকে তুলে এনেই সে খেয়ে ফেলতেছে, একটু ধুয়ে নিয়ে খেয়ে ফেলতেছে, সেইটাও কিন্তু তার শরীরের মধ্যে কার্সিনোজেনিক হিসেবে কাজ করতেছে। আমরা কার্সিনোজেনিক কথাটা ব্যবহার করছি বারবার, মানে যে কোনো পদার্থের মধ্যে যখন কিছু কম্পোজিশন তৈরি হয় যেটা থেকে আসলে মানুষের শরীরে ক্যান্সারটা হতে পারে, ক্যান্সারের প্রভাবক হিসেবে কাজ করে। আমরা জানি যে ক্যান্সারের এমনিতে কোনো আনসার নেই, কেন হয়েছে আমরা আসলে জানি না, কিন্তু তারপরও কিছু কিছু পদ্ধতি যেমন ধূমপান, আদার্স এই যে কৃষকের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটে, যে রাসায়নিক পদার্থটি সে ব্যবহার করছে, যে ইনসেকটিসাইডটি সে ব্যবহার করছে, তার মধ্যে কোনো উপাদান কি কার্সিনোজেনিক আছে কিনা। এখন এইটি আসলে দেখবে কে? এটি দেখতে গেলে অবশ্যই দেখতে হবে সরকারের নীতিমালায়, দেখতে হবে নিয়ন্ত্রক সংস্থাগুলোর। কাজেই বিসেফ ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের এই লাইভটিতে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিব। আমার আরেকটি লাইভ অনুষ্ঠান রয়েছে, তো সেখানে আমরা যদি এইভাবে বলি যে আসলেই সত্যিকার ভাবেই এটি আমাদের উদ্বেগের বিষয়, এবং এই উদ্বেগ থেকে বেরোতে গেলে অবশ্যই আমাদেরকে ভাবতে হবে যে আমরা কিভাবে নীতি নির্ধারণী পর্যায়ে কাজগুলো করতে পারি, যে কার্সিনোজেনিক পদার্থ যেন এই কীটনাশক গুলোর মধ্যে কমানো হয় এবং সেটির পরিমাণ স্প্রেইং এর সময় যেন অবশ্যই তারা প্রতিবন্ধক জাতীয় কোনো কিছু ব্যবহার করে, প্রোটেকশন উইংটা যেন তারা নেয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিসেফ ফাউন্ডেশনের কে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ ডক্টর অপূর্ব পণ্ডিত, আপনি একটা বড় কাজ করছেন আমার health.com এর মাধ্যমে। আমি আশা করি যে আপনার অনুষ্ঠানেও আপনার পোর্টালের মাধ্যমেও আপনি এই ব্যাপারে সচেতনতা তৈরি করবেন। আমি জানি আপনি নিরাপদ খাদ্যের পক্ষে আছেন,
আপনার প্রয়াসও সফল হোক। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে যারা মহিদুল হক খান আছেন, উনি একজন পরিবেশবাদী মানুষ, পরিবেশ সংগঠক। আমরা মহিদুল হক খানের বক্তব্য শুনতে চাই যে কৃষকের মধ্যে ক্যান্সার বাড়ছে, উপায় কি? তারপরে আমরা আবার বিশেষজ্ঞদের কাছে ফিরে যাব। স্যার তো বলবেনই। মহিদুল ভাই। মাইকটা বন্ধ রয়েছে ভাই, মাইকটা বন্ধ। মহিদুল ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন আশা করি। ক্যান্সার আক্রান্ত আমাদের মধ্যে অনেকেই আছে। আমরা এখনো সৌভাগ্যবশত নিজেরা আমাদের মধ্যে যারা আছি ক্যান্সার আক্রান্ত হই নাই। তবে ক্যান্সারের ঝুঁকির মধ্যে যে আছি সেটা বলাই বাহুল্য। যেটা কৃষকদের কথা বলা হচ্ছে, সেদিন একটা আলোচনায় আমাদের মুস্তাফিজুর রহমান সাহেব বলছিলেন যে আমাদের দেশে গরিব মানুষ, কৃষক মানে গরিব মানুষের কথা বলছি, যে তাদের মধ্যে একটা তো তারা ভালনারেবল অবশ্যই আছে, এবং তারা যখন একটা এই চিকিৎসার জন্য তারা কিন্তু ভালনারেবিলিটি বেড়ে যায় এবং তারা নিঃস্ব হয়ে পড়ে। কিছু সামান্য কিছু সঞ্চয় যাদের থাকে, তারা কোনো একটা এই ধরনের ক্যান্সার মতো, ক্যান্সার তো বলছি, ক্যান্সার ধরনের আরো কিছু নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো আমাদের বিস্তার লাভ করছে, তার ফলে তারা দেখা যায় হঠাৎ করে তারপরে আমাদের যে চিকিৎসা ব্যবস্থা সেখানে এক ধরনের কোনো দায়বদ্ধতা নাই, এবং তাদেরকে যে কোনো ভাবে মানে কি বলে যে তাদেরকে প্রতারিত করার যত রকম কৌশল আছে সেগুলো তো আছেই, ফলে সে অপচিকিৎসার কারণে সে নিঃস্ব হয়ে পড়ে। এটা কিন্তু আমাদের দারিদ্র্যের একটা বড় কারণ। এটা আমরা ব্যক্তিগতভাবেও দেখেছি, আমার আশপাশে অনেককেই আমি জানি। আমরা সহযোগিতা সামান্য হয়তো করার চেষ্টা করি, কিন্তু দ্যাট ইজ নট ইনাফ। এবং এই যে ঘটনাগুলো ঘটছে অথচ নির্বিকার ভাবে এটা চলছে দীর্ঘদিন যাবত, আমরা আমাদের ডিপার্টমেন্ট দায়িত্ব তারা এই জিনিসটা করছেন না, এটা খুবই দুর্ভাগ্যজনক আমাদের জন্য। এবং তারা এই দায়বদ্ধতা যতদিন নিশ্চিত না করা হবে ততদিন যার যার কাজটা তাকে করতে হবে। এগ্রিকালচার প্রোডাকশন বাড়াইছি, এক সময় বললাম আমরা বিনা পয়সায় কীটনাশক দিয়েছি, তখনও তাদের ভুল ছিল। যারা করেছিলেন তারা নিশ্চয়ই জানতেন, কিছু জানতেন, সবাই হয়তো না জানলেও, যে এই কীটনাশকটা ভালো না, শরীরের জন্য ভালো না। কারণ পৃথিবীতে আমি মনে করি, আমার একটা গল্প শুনছিলাম যে 84 সালে একজন একটা প্লেনে ভ্রমণ করছিলেন, তিনি বলছিলেন যে তোমার দেশে এখন এগুলো ব্যবহার হয় নাকি। সে গল্প সালে বলছিলেন, 84 সালে তিনি এটা বলছিলেন যে ইউরোপের একজন তাকে বলছে যে তোমাদের দেশে কি রাসায়নিক সার এখনো ব্যবহার করো এইভাবে, বা তোমরা কীটনাশক ব্যবহার করো, মানে এরকম 84 সালের কথা। এখন ব্যাপারটা হলো তাই, এটা যারা পড়াশোনা করছেন, যারা বাইরে যাচ্ছেন, এগুলো তারা ভালো করেই জানেন। এই যে ডার্টি ডজন শুনছি, গল্প করছি, যেটা সেলিম ভাই বলেন, এটা 100 উপরে এখন ডার্টি ডজন হয়ে গেছে, যেগুলো পারসিস্টেন্ট পলিউটার্স। কিন্তু আমরা সেগুলো ওই 12টার মধ্যে রয়েছি। এবং ওই আমি একজনকে জানি যিনি ওই 12টা কিভাবে পৃথিবী থেকে নির্মূল করা হবে সেই বিষয়ে গবেষণায় যুক্ত হয়ে টিমের মধ্যে বছরে মাসে দিনে $600 করে উনি পাচ্ছিলেন এখানে। এখন এগুলো হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে, অনেকে লাভবান হচ্ছে, ডাক্তাররা লাভবান হচ্ছেন, রোগী বেশি হলেই ডাক্তাররা খুশি, এবং তারপরে যন্ত্রপাতি আসতেছে, ডায়াগনোসিস হচ্ছে, ইকোনমি ভালো হচ্ছে। কিন্তু মানুষের কল্যাণ কোথায় হচ্ছে সেটাই হলো বড় প্রশ্ন। সেটা আমরা দেখছি। আমি কৃষকদের কথা বলতে গিয়ে আরেকটা কথা বলি, আমরা যারা পরিবেশ নিয়ে কথা বলি বা নিরাপদ খাদ্য নিয়ে, সবসময় শঙ্কায় থাকি যে কি খাচ্ছি, এটা অন্যদের চেয়ে একটু বেশি থাকি, যে এটা খাবো না, ওইটা বাস বিচার করি। বেগুন তো প্রায় বাদই দিয়েছিলাম এক সময়। একটা রিপোর্ট দেখলাম অনেকদিন আগে, যে বেগুনের ভিতরে যে কীটনাশক গুলো দেওয়া হয় আসলে বেগুনে বেশি থাকে না, গাছে মাটিতে সব গিয়ে টিয়ে 1%, 2%, 3% পর্যন্ত বেগুনের মধ্যে ঢোকে, এবং সেটা যদি একটু পরিষ্কার করে নিয়ে আমরা খেতে পারি তাইলে মোটামুটি নিরাপদ। এই কথাটা শোনার পরে আমি আবার একটু বেগুন খাওয়া ধরছি, যে বিপদ যেগুলো হচ্ছে সব ওখানে মোটামুটি 97% ওখানেই শেষ হয়ে যাচ্ছে, কৃষকদের মধ্যে চলে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরা অতটা বেগুন যারা শহরে বসে খাচ্ছি অতটা বিপদগ্রস্ত না। এটা শোনার পরে আবার বেগুনটা একটু খাওয়া ধরলাম, যে ধুয়ে টুয়ে নিয়ে মোটামুটি বেগুনটা খাই আর কি। এখন ব্যাপারটা ওই জায়গায় দাঁড়িয়েছে যে কোনো না কোনো জায়গায় আমরা যে বিষটা দিচ্ছি সেটা কোনো না কোনো জায়গায় এফেক্ট করতেছে, এবং সেটা কৃষকদের মধ্যেই বেশি। কারণ তারা অন্যান্য বিদেশের কথা যেটা বলা হচ্ছে, মাস্ক পরা, এগুলো করা,
এটা হলো যখন অনেক বড় বড় ক্ষেত থাকে, যেখানে যারা কয়েকজন স্প্রে করছে এবং দূরবর্তী জায়গায় তাদের বাসস্থান আছে, মানুষের বাসস্থান, সেখানে হয়তো বা এগুলোর কিছুটা নিরাপত্তা থাকতে পারে, যদিও তারাও বেশি সচেতন যে এইটুকু যেন না হয়। আর আমাদের বাড়ি ঘর তো বাড়ির কাছে, এই এক জায়গায় স্প্রে করছে, সে হয়তো বা করলো একটু নিরাপদ ভাবে, কিন্তু বাতাসটা তো সঙ্গে সঙ্গে সে বাতাসের সঙ্গে মিশে নিঃশ্বাসের সঙ্গে আশপাশে মানুষ যারা বসবাস করছে তার পরিবার বা তাদের কাছে যাচ্ছে। সুতরাং এটা যে নির্মূল করতে হবে, এটার বিকল্প বের করতে হবে। আমরা শুনছি আস্তে আস্তে যায়, দেখি কি করে, চোর আর কি ঢুকছে বাসায়, দেখি কতদূর যায়, কি করে, চোরদিকে উঠে চলে যাচ্ছে, না দেখি না, এই অবস্থা। এটা তো এমার্জেন্সি। এটা এমার্জেন্সিটা আমরা এইভাবে হ্যান্ডেল করবো কিসের জন্য? আমি তো মনে করি যে এখানে একটা অল আউট ফোর্স দরকার, যেটা সেলিম ভাই বলছিলেন। সেলিম ভাই যেটা বলছেন আসলেই তাই, প্রত্যেকটা সেক্টরে যার যার যেখানে যে রেসপন্সিবিলিটি, সেই জায়গাটা কেন আমরা ওই জায়গাটা এত ইগনোরেন্স, এত মানে নেগলিজেন্স থাকবে। এবং সাধারণ মানুষ, আমরা ইয়ের কথা বলি, এটা তো বাজারে একটা বিক্রি করছে একেবারে। আমি রিসার্চের সঙ্গে আছি, আমি একটা রিসার্চে একটা প্রপোজাল পেলাম এক সময়, যে কাজ করতে হবে কি, যে যারা মানে কীটনাশক বিক্রি করে, এদের মধ্যে অধিকাংশই হলো এরা কিছু জানে না। তো তাদেরকে কিভাবে সচেতন করতে হবে সেই জন্য একটা গবেষণা, সেই জন্য একটা প্রপোজাল আহ্বান করেছে, যে তাদেরকে ইনডিসক্রিমিনেটলি তাদেরকে একটা প্রমোশন, বাজারে প্রমোশন করার জন্য বলা হয়েছে। এখন তারা চিন্তা করছেন যে তাদেরকে একটুখানি কিভাবে সচেতন করা যায়, তাদেরকে কিভাবে স্টোর গুলো করতে হয়, কিভাবে এগুলো করতে হয়, সেটা প্রথমে না, আগে স্প্রেড করা হয়ে গেছে, তারপরে গবেষণা হচ্ছে। এই যে একটা কারা করছে এই জিনিসটা, এটা তো আমাদেরই কর্তা ব্যক্তিরা কেউ না কেউ এর সঙ্গে জড়িত আছেন, তাদেরকে আমরা কোনো সময় রেসপন্সিবল করছি না, বা এই বিপদের এই যে ঝুঁকি তৈরি করার জন্য তাদেরকে দায়ী করছি। আমার মনে হয় যে এই জায়গাগুলোতে একটু শক্তভাবে আমাদের কথা বলতে হবে। এটা কোনো এটা ইয়ের ব্যাপার না যে আমরা এটা মনে করলাম যে আস্তে আস্তে হচ্ছে, করুক, সরকার এই করেছে, প্রোডাকশন বাড়াতে গিয়ে তো তারা এটা করে ফেলেছে। নো, ইন নো ওয়ে, ইট শুড নট বি অ্যালাউড। এবং সেটা এগ্রিকালচার যারা আছেন তাদেরকে নাম্বার ওয়ান প্রায়োরিটি নিয়ে করতে হবে। নাম্বার ওয়ান প্রায়োরিটি, যে আমাদের যে অপশনস গুলো আছে অলরেডি আমরা আবিষ্কৃত হয়েছে দেশে, এই গবেষণাগুলো বাড়ানোর দরকার। এবং সে বাড়িয়ে সেগুলো কিভাবে প্রত্যেকটা সেক্টরে, যেমন এগ্রিকালচার অফিসার যেটা বলছেন আপনিও, যে এগ্রিকালচার মানুষগুলো প্রত্যেকটা অঞ্চলে আছে, তারা কি এজেন্ডা গুলো তাদের কাছে কি তাদের এক নাম্বার এজেন্ডা হিসেবে আছে তাদের কাছে? যে প্রোডাকশন বাড়ানোর পাশাপাশি তুমি কীটনাশকের ব্যবহার সীমিত করা, যত রকম কৌশল আছে সেগুলোকে তোমরা করো, দেয়া হচ্ছে। তারা কি করতে, তাদেরকে আসলে আমরা মানে নেগলিজেন্সের চূড়ান্ত আর কি আমার মনে হয়, যে এগুলো উচিত না কোনোভাবে। আমি আই ক্যান্ট স্ট্যান্ড দিস। এই আলোচনায়ও থাকি না, আমি থাকতে চাইও না। আপনি বলছিলেন, আমি আসলে আপনার এই পয়েন্টের সাথে আমি পুরোপুরি একমত। আমার ধারণা আমরা বিশেষ করে আপনি দেখেন ক্যান্সার আক্রান্ত, আপনি চিন্তা করেন ইকোনমিটা, একটা ক্যান্সার আক্রান্ত হয়ে গেলে আপনি তার জন্য ইকোনমিটা কতটা ক্ষতিগ্রস্ত হয়। একটা ওষুধ দিয়ে যাদের পয়সা আছে তারা বিদেশের অর্থ কোটি কোটি টাকা সেখানে নিয়ে যাচ্ছে। এর ক্ষতির দিকটা এই হিসাব করে। আর একটা শেষ কথাটাই বলি, যে আমাদের হিসাবগুলো একজন হিসাব করেছেন একটা ক্যান্সার ইনস্টিটিউট, এই হিসাবটা সর্বত্রই হওয়া উচিত। এটা প্রত্যেকটা জায়গায় আমাদের এই স্ট্যাটিস্টিক্স গুলো মেনটেন করতে হবে, যাতে করে আমরা ডিরেকশনটা বুঝতে পারি। আমরা কাউকে থাকতে দেব না, নিরাপদ মানে সবার জন্য চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করব বলে দিলাম, কিন্তু আমরা কতজনকে করতে পারলাম, কি করলাম, এটা তো স্ট্যাটিস্টিক্স বলবে, এটা তো আমার মুখের কথা না। স্ট্যাটিস্টিক্সটা করতে হবে এবং সেই জায়গাটা খুব রাখতে হবে যাতে সঠিকভাবে স্ট্যাটিস্টিক্স গুলো মেনটেন করা হয়। প্রত্যেকটা হসপিটাল, প্রত্যেকটা কেন এই স্ট্যাটিস্টিক্স গুলো হবে না, কম্পাইলড হবে না, রেগুলারলি মানুষের কাছে এক্সপোজড হবে? এটা তো তাদের রেসপেক্টিভ ডিপার্টমেন্টের দায়িত্ব এই জিনিসগুলো। সেই পলিসি লেভেলে এগুলো আসবে, প্ল্যানিং লেভেলে সেই জিনিসগুলো যাবে, ডেটাগুলো। তা না হলে কিসের উপরে আরবিট্রারি এর উপরে কোনো প্ল্যানিং হয় নাকি কোনো কিছু, এবং বাজেটিং হয় নাকি? সুতরাং সেটা যতক্ষণ অ্যালাউড হবে এই জিনিসগুলো চলতেই থাকবে, যে আমরা এটা আরবিট্রারি এর উপরে চলছি, কারোর কোনো দায়িত্ব নেই, সবাই আমরা ইন জেনারেল টার্মস কথাবার্তা বলে যাচ্ছি এবং কোনো স্পেসিফিক টার্মস নেই। স্পেসিফিক টার্মসে আমাদের কথা বলতে হবে। এবং শুধু এখন আপনি ক্যান্সারের কথা বলছেন, এইভাবে অন্যান্য হাজারো বিষয়ে স্পেসিফিক্যালি আমাদেরকে এই কথাগুলো ডেটা বেসড কথা, এভিডেন্স বেসড কথা বলতে হবে, এবং সেখান থেকে যেন আমরা একটা পেতে পারি। একটা উন্নত দেশের মর্যাদায় যাওয়ার জন্য আমাদের অবশ্যই এই ধরনের
এটাগুলো থাকতেই হবে। এইগুলোই উন্নতির মাপকাঠি, অন্য কিছু না, অন্য কিছু না। Thank you. একটা সেতু না বা অন্য কোনো কিছু না, এটাই উন্নতির মাপকাঠি যে আমরা এই জায়গাটায় কতটুকু কাজ করতে পারছি বা কতটুকু আমরা সক্ষম হয়েছি বা সফল হয়েছি। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ মহিদুল ভাই। জনাব মহিদুল হক খান সাহেব বলেছেন এটা একটা ইমার্জেন্সি এবং এই ইমার্জেন্সিকে আমাদের ইমার্জেন্সি হিসেবে নিয়েই আমাদের চিন্তা করতে হবে। আমি স্যারের কাছে আসবো, ডক্টর জয়নুল আবেদিনের কাছে এবার আসবো। আমি আসার আগে একটু শুধু স্মরণ করতে চাচ্ছি যে আমাদের ডক্টর মাহমুদ ইসলাম সেলিম সাহেব কিন্তু বলেছেন যে মূল একটা গ্যাপ হচ্ছে আমাদের রিসার্চের গ্যাপ। আমরা উৎপাদন বাড়ানোর জন্য আমরা বারবার করে কথা বলেছি, কিন্তু খাবারকে নিরাপদ করবার জন্য যে পর্যাপ্ত গবেষণা, সেই গবেষণাতে আমাদের মনোযোগ কম। বিসেফ ফাউন্ডেশনের অনেকগুলো আলোচনাতেও এই কথাটা কিন্তু বারবার করে এসছে। কেন আমরা বদলাতে পারছি না? কেন? আপনার কি মনে হয়? আপনি আপনার কথা অনেকেই শোনেন বলে আমরা বিশ্বাস করি। তো আপনি নিজেও একজন গবেষক মানুষ, বিজ্ঞানী মানুষ, তাহলে আমাদের উপায় কি? আমাদের কি কোনো ভরসা নেই নাকি ভরসা আছে? আপনি কিভাবে দেখেন স্যার? ডক্টর জয়নুল আবেদিন স্যার, মাইক্রোফোন স্যার। ডক্টর লতিফ তখন কিছু বলতে চেয়েছিলেন, মনে শেষ করতে পারেন নাই। ওনার কিছু আর কিছু বলার আছে কিনা, আচ্ছা, শেষের দিকে চলে গেছে হয়তো, মানে পরে জি হয়তো। ডক্টর লতিফ, আপনি যদি কোনো কিছু যুক্ত করতে চান, স্যার কথা বলবেন, তার আপনার যদি কোনো কিছু থাকে। না, আমার ওই যে পপস সম্বন্ধে বলার কথা ছিল সেটা তো বলে দিয়েছি। আচ্ছা, তাহলে ঠিক আছে। জি, thank তো you. আমার বক্তব্যটা পরিষ্কার। আমি গবেষক মানুষ, ওইটার থেকেই শুরু করি। যে আমি বহুবারই বলেছি যে আমাদের গবেষণা দরকার। তো সেলিম যেটা কথাটা বলেছে, আমি তো গবেষণার কথাটাকে আসবো, কিন্তু তার আগে আমি কথাটা বলে নিই যে আমরা যে যে আমরা কৃষকদের বর্তমান পরিস্থিতির কারণে যে হার্মফুল পেস্টিসাইড অ্যাপ্লিকেশন এবং সেটার গ্রহণ, অ্যাপ্লিকেশন প্রয়োগ করা, যেটা খেতে ছিটাচ্ছি, নানা করছি, সেগুলো একটা যেরকম কারণ, সেগুলোও একটা কারণ যে আমার কি করে আমার ফুসফুসে যাচ্ছে, কি করে আমার শরীরে বিভিন্ন জায়গায় একটা ক্ষত থাকলে সেখানে চলে যাচ্ছে, এই সমস্ত জায়গাগুলো একটা দায়ী আছে। আর একটা হলো যে আমাদের যে ফসল অ্যাপ্লিকেশন করার পরে, ফসলে বিষ দেওয়ার পরে আমরা সেগুলা মানে খাচ্ছি, আবার কৃষকরাও খাচ্ছেন, আমরাও খাচ্ছি, সবাই মিলে এই করার ফলে তাদের এখানে ক্যান্সার বাড়ছে। আসলে এটা একটা জায়গাটা, এবং সেলিম খুব পরিষ্কার করে বলেছেন যে আমাদের পলিসি দরকার, এবং পলিসির জন্য আমি সম্পূর্ণ একমত মহিদুল খান ভাইয়ের সঙ্গে যে আমাদের স্ট্যাটিস্টিক দরকার। পলিসি তো স্ট্যাটিস্টিক্স নির্ভরই হইতে হবে। ফলে তার জন্য একদিকে যেরকম আমরা বলছি যে গবেষণা দরকার, সেলিমের ভাষায় বলতে গেলে যে আমাদের দরকার যে এই যে টোটাল সাপ্লাই চেইন আছে, উৎপাদন থেকে আরম্ভ করে খাওয়ার আগ পর্যন্ত বা খাওয়া পর্যন্ত, এই টোটাল সাপ্লাই চেইনের ভিতরে এই সেটাকে নিরাপদ করার জন্য আসলে পলিসি নীতি নির্ধারণের দরকার। কিন্তু তার জন্য আসলে আমাদের আগে স্ট্যাটিস্টিক্স দরকার। সব জায়গায় গবেষণা বলতে খালি যে আমি কোন বিষ ছেড়ে কোন বিষ দেবো সেটাই নয়, শুধু গবেষণাটা দরকার হলো কি ঘটতেছে। এই যে মানে সেলিম যে কথাগুলো বলছে, মহিদুল হক খান ভাই যেটা বলছে, আমাদের কি ঘটতেছে আসলে পেস্টিসাইড দেওয়ার পরে কি ঘটতেছে, সেই সমস্ত জায়গাগুলোতে প্রত্যেকটা জায়গাতেই আমাদের গবেষণাটাকে স্ট্রেংথেন করা দরকার। আর আমি সবসময় বলে থাকি যে প্রযুক্তি এবং জ্ঞান হলো পরিবর্তনের চাবিকাঠি। আমার যদি জ্ঞান থাকে তাহলে আমি পরিবর্তন আনতে পারি, আমার যদি প্রযুক্তি থাকে তাহলে আমি পরিবর্তন আনতে পারি। আমরা যেরকম যে মহিদুল হক ভাই 84 সালের কথা বললেন, আমি যখন 60-এর দশকে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়েছি তখন তো ওই পেস্টিসাইড ফ্রি দিত, গ্রামে গঞ্জে পেস্টিসাইডের স্টোর ছিল এবং ফ্রি দিত, স্প্রে করে দিত, সে ফ্রি স্প্রে করে দিতে স্প্রেয়ার থাকতো ওখানে, এগুলা করা হতো। কিন্তু তখন কিন্তু আমাদের লেখাপড়ার ভিতরে এই যে কোন পেস্টিসাইড দিলে পরে কি ক্ষতি হবে এই কথাগুলো কোনো সময় পড়ানো হয় নাই আমাদেরকে। আমাদের খালি বলা হয়েছে অর্গানোফসফরাস দাও, ক্লোরোফাইফাস দাও, এটা দাও, ওটা দাও, নানান কিছু এগুলো শেখানো হয়েছে। তো এটা যে আমাদের প্রত্যেকটা জায়গাতে আসলে পরিবর্তন দরকার, যে এই জন্য পলিসির থেকে শুরু হওয়া দরকার।
পলিসি যদি থাকে যে আমি খাবারকে নিরাপদই রাখতে চাই, তাহলে ওর শিক্ষা ব্যবস্থায়, ওর আইন কানুনে, তার বিভিন্ন জায়গায় গবেষণার সব জায়গাতেই আসলে নিরাপদ খাবারের নিয়ে কথা বলতে, এইটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আবার একটা কথাটা বলতেছি যে খালি জ্ঞান থাকলেই তো হচ্ছে না, জ্ঞানের প্রয়োগ দরকার। জ্ঞানের যদি প্রয়োগ না করি সেই জ্ঞান দিয়ে কি লাভটা আছে? এবং জ্ঞান প্রয়োগ করতে গেলে ওই যে মানে আমরা শব্দটা ব্যবহার করতেছি, আমাদের আচরণে স্থায়ী পরিবর্তন আনতে হবে। আমার যে কৃষি বিভাগ বলি, কৃষি বিভাগের আচরণেও পরিবর্তন আনা দরকার। আমার যারা পেস্টিসাইড বাজার করতেছেন তার আচরণে পরিবর্তন আনা দরকার। ও কি পেস্টিসাইডের সঙ্গে মাস্ক একটা দিয়েই দেবে কিনা, দিয়ে দিতে হবে কিনা, এবং যিনি কৃষি সম্প্রসারণ বিভাগ আছে কিংবা মৎস্য বিভাগ আছে, তারা কি কৃষককে, যা উৎপাদনকারী আছে তাদেরকে বলবেই কিনা ভাই এই নিরাপদ ব্যবহার করার? আমরা তো রাতারাতি ওই বিষটাকে ফেলে দিতে পারতেছি না, ওই নিরাপদ কি করে ব্যবহার করবে সেই সম্বন্ধে শিক্ষা দেওয়া, এই সবকিছু আসলে আচরণে একটা পরিবর্তন আনা দরকার। আমার কৃষকেরও, যারা কৃষক যারা করছে তাদেরও আচরণের পরিবর্তন দরকার। আমাদের নীলুফার তাসনিম আজকে আবার মনে করে দিয়েছেন আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। এই শব্দটার প্রতি আমি আসলে আস্তে আস্তে অ্যালার্জিক হয়ে যাচ্ছি। সচেতনতা, আমরা বহুবার কথাটা বলেছি যে সিগারেটের প্যাকেটের গায়ে সচেতনতার কথা লেখা থাকে, কিন্তু তার সিগারেট খাওয়া কি কমছে কিনা সেই স্ট্যাটিস্টিক্স কোথায় আছে? তো সচেতনতা করতেছি, দরকার আছে, আমি ওটা না করতেছি না, সচেতনতা দরকার আছে, কিন্তু সচেতনতা থেকে পরিবর্তন কি হচ্ছে সেটা আমাদের ভালো করে জানা দরকার, এবং সঠিক পদ্ধতিতেও সচেতনতা করতেছি কিনা সেটাও আসলে জানা দরকার আমাদের। যেন এই একটার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে। আর গবেষণার এখানে বলছি আর একবার আসি যে আমাদের যে পেস্টিসাইড যেটা ব্যবহার হচ্ছে, আমাদের কয়েক বন্ধু বারবারই বলতেছেন যে আমরা বায়োপেস্টিসাইড ব্যবহার করতে পারি না কেন, করি না কেন। অবশ্যই বায়োপেস্টিসাইড ব্যবহারের জন্য আমরা সবসময় বারবারই বলতেছি, এবং আমাদের যে যে তারিক হাসানের আসছে, আরো কয়েক বন্ধু বলছেন আর কি, যে কিন্তু তার জন্য গবেষণা দরকার আছে। তো আপনার কিছু প্রাইভেট সেক্টর তারা তাদের প্রচেষ্টায় এখন করেছেন, কেউ বিদেশ থেকে আমদানি করে বিক্রি করতেছেন, কেউ দেশের মধ্যে তৈরি করতেছেন, কিন্তু সরকারি গবেষণাগার গুলাতে যথেষ্ট নয় গবেষণা। তারাও করেছেন, কৃষি গবেষণা ইনস্টিটিউটের সঙ্গে কথা বলেছি আমরা, তারাও করতেছেন, কিন্তু যতটা বাজারে আছে তার কত অংশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রযুক্তি আছে এবং সেটা বাজারে পাওয়া যাচ্ছে কিনা, এই জায়গাগুলোতে আমাদের আসলে। আমি কি একটা প্রশ্ন করবো স্যার আপনাকে? না, আমি থামাচ্ছি না স্যার, আমি আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি একটা। বলো। প্রশ্নটা হলো, এই সাইফুল আজম খান সাহেব যেটা বলছেন যে মানুষের ওষুধের মতো পেস্টিসাইড ব্যবহারের ক্ষেত্রে কৃষিবিদদের প্রেসক্রিপশন নেওয়া বাধ্যতামূলক করা দরকার, এটা কি কোনো সলিউশন হতে পারে? যে এবং এবং যিনি প্রেসক্রিপশনটা দিবেন হি শুড বি মেড অ্যাকাউন্টেবল যদি তিনি কোনো ডার্টি ডজন বা যে কারণে এগুলো নিষিদ্ধ, এই জাতীয় কোনো যদি রং প্রেসক্রিপশন করে, এটা কি সম্ভব কিনা? অবশ্যই সম্ভব, সম্ভব না হওয়ার কোনো কারণ নাই। কারণ আমাদের বলছি যে আমাদের ব্লক পর্যায়ে ইউনিয়নের মধ্যে 2-3 করে কৃষি সম্প্রসারণ কর্মী রয়ে গেছেন। আমরা তাদের কাছ থেকে প্রেসক্রিপশন বলতেই পারি যে যদি এই যে ক্ষতিকারক যে বিষগুলো আছে সেই বিষগুলো যদি ব্যবহার করতে হয়, ওর আগে প্রেসক্রিপশন আনতে হবে ওখান থেকে, এবং সেটা তাকে রেসপন্সিবল করা উচিত আমাদের। কিন্তু দুর্ভাগ্য হলো কি যে বাংলাদেশে ওই ওষুধও অনেক আছে যে প্রেসক্রিপশন বেসড, কিন্তু সেটাও কি আসলে কি প্রেসক্রিপশন? এটা দোকানে গেলে যে কেউ দিয়ে ফেলে। ফলে আমাদের প্রত্যেকের ভিতরেই যে আচরণের পরিবর্তনটা যতক্ষণ না আসতেছে, আইনকে মানার অভ্যাসটা যতক্ষণ না করতেছি, ততক্ষণ পর্যন্ত কি হবে? এইটা মানে একটা গুরুত্ব, আমাদের এডুকেট করতে হবে, আমাদের গবেষণাটা চালু করতে হবে উন্নত প্রযুক্তি উদ্ভাবনের জন্য, সেগুলাকে বাজারে যাতে দ্রুত বায়োপেস্টিসাইড বা এই ধরনের ক্ষতি যেগুলা করে না সেই সমস্ত কীটনাশক বা আগাছানাশক বা রোগনাশক বালাইনাশক সেগুলো ব্যবহার যদি বাড়ে, বাজারে যদি পাওয়া যায়, আস্তে আস্তে দেখা যাবে যে ক্ষতিকারক কীটনাশক যারা ব্যবসা করছে তারা ওগুলো আমদানি বন্ধ করবে। ফলে আমাদেরকে বলা হচ্ছে যে ডব্লিউটিও এর আওতায় আপনি কোনোটা নিষিদ্ধ করতে পারতেছেন না, নিষিদ্ধ না করেন, আপনি যদি করতে পারবেন না একেবারে সেটাও তো ঠিক নয়, আপনি ট্যারিফ দিতে পারেন বেশি করে, আপনি বায়োপেস্টিসাইডের
গবেষণা এবং উৎপাদন এবং বাজারজাতকরণকে উৎসাহিত করতে পারেন, সেখানে আপনি ট্যাক্স রিবেট দিতে পারেন। নানানটা আপনি মেকানিজম আপনার কাছে আছে, আপনি সেটা দিয়ে করতেই পারেন। ফলে আমাদের আসলে দরকার হলো পলিসি লেভেলটা খুবই গুরুত্বপূর্ণ তাদের। তারা যে নাই তাও না, কিন্তু তারা ওই যে কথার কথায় আসতেছে, কাগজে থাকতেছে কিন্তু কর্মে থাকছে না। খুবই দুর্ভাগ্য। কাজ যখন করতে যাচ্ছি তখন আর ওই পলিসি টলিসি মনে থাকে না। তো এইটা হলো আমাদের একটা বড় সমস্যা, যে আমাদের মানে এই যে করতেছি আমাদের কৃষকদেরকে, শুধু কৃষকই নয়, আজকে আমাদের আলোচনায় কৃষকদের মধ্যে ক্যান্সার বাড়ছে, ক্যান্সার সবার মধ্যেই বাড়ছে, আমাদের মধ্যেও বাড়ছে, ভোক্তাদের মধ্যেও বাড়ছে। সবাইকে নিয়ে উদ্বিগ্ন হওয়ার দরকার। আমরা এটার জন্য আসলে চিন্তা করা দরকার। তামাক উৎপাদন বন্ধ করা হয় না কেন? সিগারেট কোম্পানি বন্ধ করে দেয় কেন? পাটের কল যদি বন্ধ করে দিতে পারি, আমি তামাকের কল কেন বন্ধ করতে পারি না? বিড়ি সিগারেটের কল কেন বন্ধ করতে পারতেছি না? আমার তামাক উৎপাদনও বন্ধ হতে পারে তো, তাই না? ফলে তামাক ব্যবসায়ী আপনি যদি কৃষকের যদি অর্থনৈতিক কথাই খেয়াল করবেন, তাহলে তো গাঁজার উৎপাদনও করাইতে পারতেন, মদের ব্যবসাও চালু করতে পারতেন। সেটা তো করছেন না, কারণ মানুষের উপকারের কথা চিন্তা করেই ওটা করছেন না। তাহলে আপনি তামাক উৎপাদনও বন্ধ করতে পারবেন মানুষের উৎপাদনের জন্য। তাহলে আসুন আমরা সরকারকে, পলিসি মেকারদের সম্বন্ধে, এবং আমরা নিজেরা সবসময় এগুলো কথা বলি যে বাংলাদেশে তামাক উৎপাদন বন্ধ হওয়া উচিত, সিগারেটের কারখানা বন্ধ করে দেওয়া উচিত, যারা ইম্পোর্ট করে বিক্রি করবে তাদের 1000% ট্যাক্স দিয়ে দেন, ট্যারিফ দেন, যাতে করে মানে ইয়ে হয়। আপনি যদি একেবারে বন্ধ করতে নাও পারেন, তাহলেও যাতে এরকম একটা করে, যাতে করে আস্তে আস্তে এটা নিষিদ্ধ হয়ে যায়। আমার ছোট বাচ্চা, আমি কথাটা বলে শেষ করি। আমার ছোট বাচ্চা, আমি তখন একসময় খুব সিগারেট খেতাম, এত জানতাম না তখন এত ভালো করে সিগারেট খেতাম, আমার হাঁপানি রোগ ছিল। আমার ছোট মেয়ে তখন 7-8 বছর বয়স হবে, আমার বুকের মধ্যে একদিন শুয়ে রয়েছে, আমাকে বলতেছে, আব্বা তুমি কি আসলে আমাদেরকে ভালোবাসো? কেন এই প্রশ্ন কেন? বলছে, তুমি তাহলে আগে মরে যেতে চাও কেন? আমি কোথায় মরে যেতে চাই, তোদের সঙ্গে বহুকাল বেঁচে থাকতে চাই। তো বলতেছে, তাহলে তুমি সিগারেট খাও কেন? তুমি জানো না সিগারেট খেলে মানুষ মরে যায়? আমি ওকে ঠাট্টার ছলে বলে দিলাম, আচ্ছা আর খাব না। আমাকে মনে করে দিল মিথ্যা কথা বলবা না। আমি আমার বাচ্চার কাছে মিথ্যাবাদী থাকতে হবে না, এইটার জন্য আমি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি সেই মুহূর্ত থেকেই। কিন্তু কথাটা যেটা বলতে চাচ্ছি, একটা ছোট বাচ্চার মনেও যদি বুঝতে পারে, আমরা সবাই কেন এত বিদ্যা টিদ্যা নিয়ে আমরা কেন বুঝতে পারি না? আমরা যারা রাষ্ট্র চালাচ্ছি, আমরা যারা সমাজ চালাচ্ছি, আমরা যারা যারা বিভিন্ন বিভাগ চালাচ্ছি, আমরা কেন সেটা করতে পারি না? আমাদের জ্ঞান আছে, আমরা বুঝি না তা নয়, কিন্তু আমরা সেটাকে প্রয়োগ করতে পারছি না। আমাদের আচরণে, আমাদের কাজকর্মে সেটাকে প্রয়োগ করতে পারছি না। আমি দুঃখিত, বুড়া মানুষ অনেক বেশি কথা বলে ফেলি। আমাদের দরকার সবার জন্য। আবার কাউকে নির্দিষ্ট একজনকে আমি শুধু দোষারোপ করতে চাই না, আমাদের প্রত্যেকের ভিতরে দায়িত্ব আছে। শুধু সরকারকে দোষারোপ করলে হবে না, শুধু কৃষককে দোষারোপ করলে হবে না, শুধু ডিলারকে দোষারোপ করলে হবে না, প্রত্যেকের ভিতরে আমাদের দোষারোপ আছে। এই যে যিনি মাছের মধ্যে ডিডিটি দিচ্ছেন, উনি লতিফ সাহেব বললেন, সেই তার আচরণে পরিবর্তন দরকার, যে আমি ডিডিটি মাছে দেব না এইটার জন্য। কিন্তু তার জন্য তাকে একটা দিতে হবে, উপায় দিতে হবে, যে মাছে যখন বর্ষাকালে যখন মাছটা, সেই শুকনো মাছটা সংরক্ষণ করতে গেলে পোকা লাগে, তাহলে সে কি করবে? তাকে একটা বিকল্প দিতে হবে। তো সেইটা হলো জায়গাটা আমাদের। আমি যতক্ষণ পর্যন্ত এটা না দিতে পারছি, শুধু উপদেশ দিলে হবে না। আর ডিডিটি এখন আমদানি হয় কিনা জানি না, কিন্তু লতিফ সাহেব, আপনাদের কৃষি সম্প্রসারণ বিভাগের আওতায় এখন পর্যন্ত চট্টগ্রামে কয় হাজার টন ডিডিটি আছে আপনি জানেন নিশ্চয়ই? না, এখন নাই। এখন শেষ হয়েছে না? এখনো শেষ? বহু আগে শব্দটা ঠিক নাই, কবে শেষ হয়েছে? অল্প মাত্রায় নিয়ে আসে পাবলিক হেলথ না, কিন্তু ডিডি ওই চিটাগাং এর স্টোর থেকে কবে শেষ হয়েছে? 12 সালেও ছিল। অনেক আগে শব্দটা ঠিক নাই, অনেক আগে নাই। আপনি 12 সালেও ছিল বলতেছে। এফএও তখনও চেষ্টা করতেছিল এটাকে মানে ইয়ে করার জন্য, করতে পারছে কিনা আমার ঠিক সঠিক জানি না আমি।
আমার কথাটা হলো যে আমার ধারণা এখনো রয়ে গেছে, হয়তো ওর কাছে না থাকলে ওই স্টোর থেকে গেলে ওই যারা মাছে দেয় তাদের কাছে গিয়ে তাদের ঘরের গুটামে চলে গেছে আর কি। তো এই সমস্ত জায়গাগুলো আমাদের সার্বিক স্বভাব, আমি অনুরোধ করতেছি যারা শুনছেন, এবং প্রত্যেকেই আমাদের দায়িত্ব আছে, আমরা যাতে প্রত্যেকে আমাদের দায়িত্বটা পালন করি। চলুন আমরা প্রত্যেকেই নিরাপদ হওয়ার জন্য চেষ্টা করি। আমরা আমাদের আচরণে আমাদের যে জ্ঞান আছে সেটাকে দিয়ে আমরা পরিবর্তন আনার চেষ্টা করি। আমরা যখন গ্রামে যাচ্ছি, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদেরকে বলি আমাদেরই কেউ না কেউ ডিলার আছে, ডিলারকে শেখাই, কিন্তু খালি ব্যবসা করলে হবে না, তুমি সেবা দাও, তুমি মানুষকে শেখাও এবং একখান করে মাস্ক দিয়ে দাও যাতে করে মাস্কটা পরে সে স্প্রে করে অন্তত। আমি আসলে সরি, অনেকক্ষণ সময় নিয়ে ফেলছি মিটন। স্যার অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনি অনেক চমৎকার করে অনেকগুলো বিষয় অবতারণা করেছেন, বিশেষ করে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলেও যে আবেগ আপনি আমাদের মধ্যে তৈরি করেছেন, আমার বিশ্বাস যে অনেকের মধ্যেই আজকে সেটি তাদের বিবেককে নাড়া দেবে। কেননা বিবেকের নাড়াটা ছাড়া, আপনিও বলছেন সেটাই, বিবেকের নাড়া না দিলে শুধু আইন করে আমরা খুব বেশি পরিবর্তন আনতে পারবো না, কারণ বিবেকই হচ্ছে সর্বশেষ আদালত বা সর্বশেষ বিচারালয়। সুতরাং সেই জায়গাটা আমাদের ভরসা রাখতে হবে বা সেই জায়গাটায় আমাদের জোর দিতে হবে। আমরা শেষ করার আগে জনাব লতিফ সাহেব, ডক্টর লতিফ এবং ডক্টর মাহমুদ ইসলাম সেলিম, আপনাদের যদি সংক্ষেপে বা এক বাক্যে যদি কোনো কিছু বলার থাকে আপনারা কি বলবেন, যদি কোনো কিছু যুক্ত করার থাকে? আমার বলার হলো যে বিশেষ করে কৃষক ভাইকে একটা জিনিস অবহিত করতে হবে যে যতগুলা কীটনাশক ব্যবহার হচ্ছে বাজারে, কেনা বেচা হইতেছে, যেটা কৃষক এটাকে মানে জেনে হোক আর না জেনে হোক ব্যবহার করতেছে, এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা ক্লাসিফিকেশন আছে, যেমন ওরা 3 ভাগে ভাগ করছে এই কীটনাশক গুলাকে। একটা বলছে মোস্ট হ্যাজার্ডাস, আর একটা মডারেটলি হ্যাজার্ডাস, আর একটা হলো স্লাইটলি হ্যাজার্ডাস, ক্লাস 1 এন্ড ক্লাস 2, ক্লাস 3 এইভাবে। তো এরা রেস্ট পিরিয়ডের উপর ভিত্তি করে এই ক্লাসিফিকেশনটা করছে, অর্থাৎ যেটা রেস্ট পিরিয়ড 21 দিন এবং তার ঊর্ধ্বে সেটা হলো মোস্টলি হ্যাজার্ডাস, আর যেটা হলো 14 দিন থেকে 21 দিন পর্যন্ত থাকে রেসিডুয়াল ইফেক্ট, সেটাকে ওরা বলছে মডারেটলি হ্যাজার্ডাস, আর যেটা মানে 7 দিন পর্যন্ত থাকে এটাকে বলছে স্লাইটলি হ্যাজার্ডাস। আমার কৃষককে এই জিনিসগুলো অবশ্যই অবহিত করা দরকার যে তুমি যে ওষুধটা দিচ্ছ বাবা, এটা 7 দিন পর্যন্ত এর রেসিডুয়াল ইফেক্ট থাকবে। এমন যেমন বেগুন, এই বেগুনটা তো তুমি 2 দিন বা 3 দিনের মাথায় তুলতেছো, তুলে বাজারজাত করতেছো, নিজেও খাইতেছো। এক বেগুন চাষির কাছে মাঠে গেলাম, সে বলতে স্যার এই যেগুলাতে পোকা লাগছে ওগুলাতে আমি ওষুধ দেই না। বলে কেন? ওগুলো আমি খাবো। তো ওগুলা সে নিজে খাবে এই জন্য ওষুধ দিচ্ছে না, আর যেগুলাতে ওষুধ দিচ্ছে এগুলা সে বাজারজাত করবে বা অন্য জায়গায় পাঠাবে। এই যে টেন্ডেন্সি আমাদের চাষিদের মধ্যে, এই হুর ক্লাসিফিকেশন অনুসারে এই জিনিসগুলা তাদেরকে অবশ্যই অবহিত করতে হবে, যাতে করে সে নিজেও বাঁচে এবং ভোক্তাদেরকেও বাঁচায়। ওটা তো বোতলের গায়ে লেখা থাকে, বোতলের গায়ে লেখা থাকে, থাকলেও কি করে মানে কেউ? না, সেটাই অনেকে মানতে চায় না। হ্যাঁ, এটা মানানোর একটা ব্যবস্থা করতে হবে, বেশিরভাগই মানে না, মানার ব্যবস্থা করতে হবে। আমি একটু একটা লাইন যোগ করতে চাই যে আমরা অবশ্যই গবেষণার গুরুত্ব দিয়েছি। বাংলাদেশ সরকারের এখন নিজস্ব কিছু গবেষণা ফান্ড আছে, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীরা গবেষণা করছে, সেখানে এই জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো আসুক এবং সেই গবেষণার ফাইন্ডিং সম্প্রসারণ কর্মীর মাধ্যমে যাক। পাশাপাশি ভাবে মিডিয়ার দায়িত্বকে আমরা বাদ দিতে পারি না। সামাজিক মাধ্যম এবং পাবলিক প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়া, আমরা কিন্তু ডিএই যে কর্মীরা আছে তারা যদি সবার ফেসবুকে এই বিষয়গুলো একবার করেও দেয় তাহলে কিন্তু অনেক বেশি। কিন্তু আমার মজার ব্যাপার হচ্ছে, আমার অনেক এগ্রিকালচারিস্ট বন্ধু আছে, আমি নিজে যেমন দুর্যোগ ব্যবস্থাপনার দিকে চলে যাওয়াতে আমি নিজে এই বিষয়গুলো বেশি শেয়ার করি সামাজিক মাধ্যমে। আমি আশা করব যে তারিক হাসান স্যার আছেন এবং যারা শুনছেন, সাইফুল আজম সাহেব এবং অন্যান্যরা, আমরা যারা কৃষিবিদ আমরা নিজেরাও কিন্তু সামাজিক মাধ্যমে এই বিষয়গুলো সচেতন করতে পারি, কারণ এখন অনেক কৃষকই ফেসবুক ব্যবহার করে। এখন অনেক কৃষক
মিডিয়া ব্যবহার করে, বিশেষ করে আমি একজনের নাম বলতে চাই, আমাদের যশোরের দিকে কৃষি অফিসার নিউটন। সে ব্যাপক পরিচিতি পেয়েছে কিন্তু সুন্দর সুন্দর ভিডিও করে। হ্যাঁ, কৃষি বায়োস্কোপের মাধ্যমে। তার মাধ্যমেও কিন্তু এই বিষয়গুলো চলে আসতে পারে। তো আমরা আমাদের নিজেদের দায়িত্বের মাধ্যমে, আমি শুধু কৃষকদের কথা বলছি না, আজকে শুধু করোনা আছে জন্য সেটা বলছি না, ক্যান্সারের সমস্যাটা অনেক অনেক বেশি। এবং একটি বিষয় মহিদুল হক ভাই বলার চেষ্টা করেছে যে সবকিছুরই ব্যবসায়ী দিকটা না দেখে জনগুরুত্বপূর্ণ হিসাবে আমরা নিরাপদ শব্দটাকে বেশি ব্যবহার করি না কেন? যেমন নিরাপদ যানবাহন, নিরাপদ খাবার, নিরাপদ বাড়িঘর, এই 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 শব্দগুলো যদি আমরা ব্যবহার করি, এমনকি নিরাপদ মানুষ, আপনি কার সঙ্গে চলবেন, কার সঙ্গে চলবেন, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ আজকাল অনেক ধরনের বিষয় আছে যে মানুষও খুব ঝুঁকিপূর্ণ। তো নিরাপদ শব্দটাকে আমরা যদি খুব বেশি প্রায়োরিটি দেই, তাহলে স্যার যেটা বলছিলেন যে কালচারাল চেঞ্জ, এটা চলে আসবে যে আমরা সবকিছুই বলবো গাড়িতে ওঠার আগে এই গাড়িটা নিরাপদ কিনা, খাবারটা নিরাপদ কিনা। এই নিরাপদের বিশ্লেষণটা আমরা যেন সামাজিক মাধ্যমে একটু বেশি বেশি করি। তো বিসেফ সহ বিসেফের সঙ্গে যারা জড়িত সবাইকে আবারও অভিনন্দন এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ। আমি দূরে থাকার পরেও যে আপনারা মনে করেছেন, সেজন্য আবারও বেশি ধন্যবাদ। এই বলে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং করোনাকালীন সময় ব্যক্তিগত দূরত্ব মেনটেন করুন। তুমিও ভালো থেকো, তোমার ওইখানকার সব বন্ধুদেরকে আমার সালাম দিও। ওকে, ধন্যবাদ স্যার। জি জি জি, সেলিম ভাই অনেক অনেক ধন্যবাদ। বিসেফ ফাউন্ডেশন একটি নিরাপদ সংগঠন, আপনারা নিরাপদ সংগঠনের সঙ্গে থাকুন। তো আমি তুমি শেষ করার আগে আমি একটু সবাইকে বারবারের মতো অনুরোধ করি যে বিসেফ ফাউন্ডেশন সবসময় নিরাপদ খাবারের কথাই বলে থাকছে এবং কৃষকরা নিরাপদ থাকে, মানুষ নিরাপদ থাকে, তাদের স্বাস্থ্য নিরাপদ থাকে, সেটা নিয়ে আমরা কথা বলছি। তো আমি সেলিমের কথাটার সঙ্গে সুর মিলায় আমি আগেও কয়েকদিন বলেছি, আমরা যারা শুনছি, আমরা আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের বিভিন্ন গ্রুপস আছে, আমরা সদস্য সেই সমস্ত জায়গায় আমাদের এই যে আজকে যে আলোচনা হলো, এই ধরনের আলোচনাগুলোকে শেয়ার করতে থাকেন, অনেকেই শুনবে। আমি কথা বলে দেখছি যে আস্তে আস্তে হচ্ছে। আমি গতকালকে লাল তীরের এমডি সাহেব আছেন, মাহবুব আনাম সাহেব, ওনার সঙ্গে কথা বলছিলাম। আমি বললাম ভাই আপনি কি শুনেন? বলে হ্যাঁ হ্যাঁ আমি শুনি তো এগুলো আপনাদের গুলো, মাঝে মধ্যে, সবগুলো শোনা হয় না, মাঝে মধ্যে শুনি। নীতি নির্ধারকদেরও 2-4 জন আমাদের শুনে থাকেন, দেশ বিদেশ থেকে শুনছে। কিন্তু আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, বিশেষ করে আপনারা যারা আমাদের সাথে থাকেন, এই যে আমাদের সঙ্গে এখনো 15-20 জন আছেন, আপনারা যারা সাথে থাকেন তারাও যদি করতে থাকেন এভাবে বন্ধু বান্ধব, তাহলে আমাদের আসলে বিস্তৃতিটা অনেক বেশি হয়ে যাবে। আমরা ফলে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের এই সুযোগগুলা নিতেই হবে। আমি যেরকম করি সবসময়, আমার এটা যেরকম আমার ফেসবুক পেজে লাইভ যাচ্ছে এখন, এবং এখান থেকে আমার যে অনেকগুলো গ্রুপ আছে সে সমস্ত জায়গাতে আমি শেয়ার করেছি অলরেডি, সেখানেও লাইভ যাচ্ছে। তো ওরকম আমরা সবাই মিলে করতে পারি। থ্যাংক ইউ মিটন। অনেক অনেক ধন্যবাদ স্যার। দর্শক মন্ডলী এবং আমাদের সম্মানিত আলোচকবৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ। আজকে আমরা যে শিরোনাম ঠিক করেছিলাম, কৃষকদের মধ্যে ক্যান্সার বাড়ছে, উপায় কি, এই উপায় খুঁজতে গিয়ে আপনারা যে পরামর্শগুলো দিলেন আজকের এই আলোচনা থেকে, তার একটি আপনারা বললেন যে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই, সেই জায়গাতে আমাদের ব্যাপক ভূমিকা নিতে হবে, রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। আপনারা বললেন যে গবেষণায় আমাদের জোর দিতে হবে, বিশেষ করে এতদিন আমরা উৎপাদন বাড়ানোর জন্য গবেষণা করেছি, এখন খাদ্য নিরাপদতার জন্য আমাদের গবেষণা বাড়াতে হবে। ক্যান্সার থেকে বাঁচা সহ, ক্যান্সার সহ অন্যান্য যে অসংক্রামক ব্যাধি, সেখানে তার জন্য আমাদের গবেষণা বাড়াতে হবে। আপনারা বলেছেন যে আমাদের সমন্বয় বাড়াতে হবে, পার্টিকুলারলি নীলুফার তাসনিম বলেছেন যে কৃষি এবং স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে আমাদের সমন্বয় হওয়াটা খুব জরুরি। পাবলিক হেলথ পার্সপেক্টিভ থেকে ফুড প্রোডাকশন, এই দুটোর মধ্যে একটা সমন্বয় খুব জরুরি। আপনারা বলেছেন যে একজন বলেছেন যে প্রেসক্রিপশনটা বাধ্যতামূলক হওয়া উচিত, স্পেশালি আমাদের যে রাসায়নিক সারের বিষ যেগুলো, সেগুলো ব্যবহারের ক্ষেত্রে। আমাদের কাছে প্রস্তাব এসছে পজিটিভ এক্সাম্পল গুলোকে বেশি বেশি করে ছড়ানো, আমাদের যে বিকল্প উৎপাদন পদ্ধতি যেগুলো আছে, পেস্টিসাইড ফ্রি বা পেস্টিসাইড কমিয়ে নিরাপদ খাদ্যের অনুশীলন যেগুলো হচ্ছে, সেগুলোকে আপনারা বলেছেন, সুপারিশ করেছেন। আপনারা বলেছেন যে আমাদের মিডিয়ার ভূমিকা জোরদার করতে হবে, মিডিয়ার বন্ধুদের প্রতি আপনারা আহ্বান জানিয়েছেন, যেটা মাস মিডিয়া,
এবং পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের কথাটাও বলা হয়েছে। আরেকটা বিষয় অতটা শক্তিশালী ভাবে আলোচনায় আসেনি, কিন্তু আমার মনে হয় সেখানেও আমি অন্তত সুপারিশ করতে চাই। সেটা হচ্ছে যে গ্যাপ নীতিমালা হয়েছে, কিন্তু এই নীতিমালাটাকে এখন অ্যাকশনে পরিণত করতে হবে। সারা দেশে গ্যাপের অনুশীলনটা জোরদার করতে হবে, যাতে করে সত্যি সত্যি গ্যাপটা অনুসৃত হয়। তাহলেই বোধহয় আমরা নিরাপদ খাদ্যের দিকে যেতে পারবো, এবং তাহলেই বোধহয় আমরা ক্যান্সার সহ অন্যান্য যে অসংক্রামক ব্যাধি, সেই অসংক্রামক ব্যাধি আমরা কমিয়ে আনতে পারবো। দর্শক মন্ডলী, আপনারা আমাদের সাথে আছেন, আমাদের প্রেরণা হয়ে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমাদের সাথে থাকুন, আমরা আছি নিরাপদ খাদ্যের লড়াইয়ে। আপনারা আমাদের সঙ্গে শক্তি যোগাবেন। আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। এবং সেলিম ভাই যেটা বললেন যে আমরা সবসময় যেন নিরাপদে থাকি, নিরাপদ মানুষের সাথেও যেন থাকি। ইনফ্যাক্ট এটার একটা খুব বড় একটা তাত্ত্বিক ভিত্তি আছে। কথাটা হাস্যকর মনে হলো, এটার কিন্তু একটা ফিলসফিক্যাল দিক আছে। কারণ আপনার যদি সৎসঙ্গে, ওই যে আমাদের দেশে ছোটবেলায় পড়তে হতো যে সৎসঙ্গে অসৎসঙ্গে সর্বনাশ, সৎসঙ্গে স্বর্গবাস। সুতরাং এই যে সৎসঙ্গের কথাটা যেটা বলা হচ্ছে, সেই সৎসঙ্গের কথাই সেলিম ভাই আবার বললেন। এবং সেলিম ভাই, আপনাকে আমরা মনে না রাখার তো কোনো কারণ নাই, আপনি তো এই লড়াইয়ের একজন। আমরা আমাদের সহযোদ্ধাদেরকে মনে রাখবো না তা কি করে হয়? আপনি দক্ষিণ সুদানে আছেন, সেখানে আপনি আমাদের হয়েই কাজ করবেন, বাংলাদেশের অ্যাম্বাসাডার হয়ে আপনি সুদানিজ নাগরিকদের খাদ্য নিরাপত্তা এবং নিরাপদ খাদ্যের জন্যও কাজ করবেন, তাদের নিরাপত্তার জন্য কাজ করবেন, যাতে তারা স্মরণ রাখে যে বাংলাদেশের ডক্টর মাহমুদুল ইসলাম সেলিম আমাদের নিরাপত্তার জন্য এই মাইল ফলকটা তিনি এখানে রেখে গেছেন বা সৃষ্টি করে গেছেন। সেটি আমরা আশা করব। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।